পায়ের কাছে একটা ছোট্ট লোমশ তুলতুলে কালো সাদা বিড়াল ছানা চোখে না পড়ায় ভুলবশত তার লেজে পা মারাতেই সজোরে মেয়াও বলে চেঁচিয়ে ওঠে বিড়াল ছানাটা। তার চেঁচানোর পর মুহূর্তে তুহাও চেঁচিয়ে উঠে চিৎকার করে তিহানের বাহু টেনে ধরে তাকে বেসামালভাবে টান দিতে উল্টাপাল্টা কদমে অগোছালো হয়ে যায় তিহান। কোনো রকমে নিজেকে সামলে তুহার মাথায় হালকা চাটি মেরে বলে, মাথায় সমস্যা নাকি তোর? এভাবে কেউ টান দেয়? পড়ে গেলে আমাকে টেনে তোলার শরীরটাও তো নেই তোর। যত সব। আপনি ওর লেজে পাড়া দিলেন কেন? আপনার এত বড় আর শক্ত পায়ের পাড়া খেলে তো বাচ্চাটা মরেই যাবে। তোহার কথাগুলো বেমালুম তো আক্কা না করে বিড়াল ছানাটাকে সযত্নে কোলে তুলে নিল তিহান। বার কয়েক জোরে জোরে মিয়াও মিয়াও করে হঠাৎই শান্ত হয়ে গেল ছানাটা। নরম দেহটা গুটিয়ে তিহানের বুকের সাথে লেপ্টে রইল। মৃদু হাসল তিহান। প্রাণীদের একটু ভালোবাসা দিলেই মানুষকে আপন মনে করে তারা। তবুও কেন যে মানুষ এদের সাথে নির্মম আচরণ করে বুঝে আসে না তার। এতটুকু ছানাটাকে দেখেও কারো মায়া হয়নি যে একটু রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখবে। এই রোডের সাইডে যখন তখন গাড়ি এসে চাপা দিয়ে যাবে বাচ্চাটাকে। আস্তে করে হাতের তর্জনী দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দিল তিহান। পকেট থেকে রুমাল বের করে তোহার হাতে দিয়ে বলল, লেজটা মুছিয়ে দে তো, ময়লা লেগে গেছে। আপনার জুতোর ময়লা এগুলো। তিহান শান্তভাবে উত্তর দিল, আরে বাবা, আমি কি ইচ্ছে করে পালা দিয়েছি নাকি? ভুলে লেগে গেছে। কি করবেন ওকে? এখানেই রেখে যাবেন? তোহার প্রশ্নবিদ্ধ কণ্ঠের মাঝেও কোনো একটা আবদারে আভাস পেল তিহান। হাঁফ ছাড়ল সে। তারা দাঁড়িয়ে আছে বাড়ির গেটের বাইরে। এই ছুটির দিনেও তোহার কলেজে যেতে হচ্ছে। কলেজের বেতনের ডেট পার হয়ে গেছে, অথচ তোহা বেখেয়ালিতে তা ভুলে বসে আছে। তাই অফিস রুমে বলে আজ বেতন দিতে হবে, নয়তো আবার পরবর্তী মাসের পরীক্ষায় ঝামেলা হতে পারে। বেতন পরিশোধ না করলে আবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেয় না কর্তৃপক্ষ। ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে কই যেন গিয়েছে বিধায় এখনও দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। বলেছে 10-20 মিনিটেই ফিরে আসবে। উনি ফিরে আসলেই তারা যাবে। তারা নেই কোনো। এখন বাজে বেলা 11টা। অফিস রুম খোলা থাকে বিকাল 4টা পর্যন্ত। কিছুক্ষণ ভাবল তিহান, ছানাটাকে কি করা যায়। এতটুকুন বাচ্চা তো খাওয়া খুঁজেও খেতে পারবে না। উপায়ন্তর না পেয়ে তোহাকে নিয়ে আবারও গেটের ভিতর পা বাড়ালো তিহান। বলল, আপাতত দারোয়ান চাচাকে বলে এখানটায় রেখে যায়, পরে কোন একটা ব্যবস্থা করে দিবনে। বলেই বাচ্চাটাকে ভিতরের গেটের এক কোনায় রাখলো তিহান। পাশে বসা দারোয়ান চাচার হাতে 100 টাকার একটা নোট গুজে দিয়ে বলল, আমি আসা পর্যন্ত একটু খেয়াল রাখেন চাচা, কেউ যেন কিছু না করে। পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে হাসলো দারোয়ান চাচা। বলল, আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখা রাখমুনি, নিশ্চিন্তে যাও। ভদ্রতার হাসি হাসলো তিহান। বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গাড়ি চলে এসেছে। তোহার হাত থেকে রুমালটা নিয়ে হালকা ঝেড়ে তা পকেটে ঢুকালো তিহান। অতঃপর তোহাকে নিয়ে বেরিয়ে এলো। পরিবেশটা আজকে কেমন যেন একগুঁয়ে। আকাশ কেমন গুমোট হয়ে আছে। মেঘ নেই, তবে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। আটকে থাকা ঘন কালো মেঘগুলো যেন স্বচ্ছ নীল আকাশ ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। নানা ঝামেলায় পুড়িয়ে অবশেষে অফিস হেডের সাথে কথা বলে বেতনটা দিতে পেরেছে তিহান। সে একাই আসতো, কিন্তু এক জায়গায় তোহার সাইন লাগবে, সেজন্য তাকেও সাথে নিয়ে আসতে হয়েছে। কলেজ গেট পেরোতেই চটপটি ফুচকার গন্ধে মনটা ভালো হয়ে গেল। পর মুহূর্তে তোহা ভাবলো তিহান কোশ্চিনকালেও তাকে এসব কিনে দেবে না। স্ট্রিট ফুডগুলোর প্রতি তার প্রচণ্ড অনীহা। নিজেও খায় না, তোহাকেও খেতে দেন। একটু আগেই তাকে এত গুরুত্বপূর্ণ বিষয়টা বেমালুম ভুলে বসে থাকার জন্য তুমুল ঝেড়েছে তিহান। সুতরাং এখন আর তিহানের কাছে এসব খাওয়ার কথা বলার সাহস হলো না তার। ফলস্বরূপ গোমরা মুখে চুপচাপ তিহানের হাত আঁকড়ে ধরে এগিয়ে চলল সে। গাড়িতে বসিয়ে দেওয়ার সময় তার ভার হয়ে থাকা মুখশ্রী চোখ এড়ালো না তিহানের। দরজা আটকে গিয়ে জানালায় হালকা ঝুঁকে এসে বলল, বাবার কিছু ওষুধ কিনতে হবে দিহু, তুই একটু বস, আমি আসছি। মাথা কাত করে সম্মতি জানাতেই তার চোখের আড়াল হয়ে গেল তিহান। গায়ের গাঢ় সবুজ ওড়নাটা ভালো মতো মাথায় টেনে নিয়ে আটসাট হয়ে বসলো তোহা। কিশোরী মনে অভিমানের বিন্দু বিন্দু কণা জমেছে। তিহান তাকে এভাবে না বকলেও পারত। মানুষ তো ভুলে যেতেই পারে, তাই বলে বকতে হবে? অনেকক্ষণ এসব ভাবতে ভাবতে চোখ জোড়া বন্ধ হয়ে এলো তার। একটু মাথা এলিয়ে আরাম করার আগেই তিহানের অনবরত ডাকে তন্দ্রা ঘুরে মুহূর্তে বিচ্ছেদ ঘটল তার। ধরফড়িয়ে উঠে বসতে তিহান ঠ্যাস দিয়ে বলল, এতটুকু সময় ঘুমিয়ে পড়লি? গাধে, ধরে গেল, পড়ে যাবে হাত থেকে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বিস্মিত নয়নে চোখ বড় বড় করে চেয়ে আছে তোহা। তিহানের এক হাতে ফুচকার প্লেট, আর এক হাতে চটপটির। আবার কনুইয়ের কাছটায় ভাঁজ করে বুকের সাথে ঠ্যাস দেওয়া দুটো ঝালমুড়ির প্যাকেট। ফুচকার প্লেটের নিচে আঙ্গুলের সাথে ঝুলছে একটা ভেলপুরি ভর্তি পলিথিন। তিহানের ঘাড়ে কপালে ঘাম চিকচিক করছে। তোহা দ্রুত হাত বাড়ালো ফুচকার প্লেটটা আর ঝালমুড়িগুলো হাতে নিতেই খুব সাবধানে গাড়ির সামনের অংশটায় চটপটির প্লেটটা রাখলো তিহান।
নিজে সিটে বসে পকেট থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করে তোহার কোলের উপরে রাখতে তোহা ভ্রু কুচকে বলল। আপনি কি পাগল তিহান ভাই? এত কিছু এনেছেন কেন? তিহান উত্তর দিল না। পকেটে কোনো রকমে ঢোকানো বাবার জন্য কেনা ওষুধগুলো ভালো করে ঢুকিয়ে নিল। অতঃপর তোহার এক প্যাচ দিয়ে মাথায় জড়ানো ওড়নার কাঁধে চড়িয়ে রাখা অংশটা খুলে নিয়ে নিজের মুখ গলা ঘাড় মুছতে লাগলো সে। চোখে হালকা লজ্জাভাব নিয়ে দৃষ্টি নামিয়ে নিল তোহা। আড়ষ্ট কণ্ঠে বলল। আপনি সব সময় এরকম কেন পাগলামো করেন? মুচকি হাসল তিহান। তোহার ওড়নাটা পুনরায় পরিয়ে দিয়ে বলল। তখন ওভাবে বকতে চাইনি আমি। বকেছেন তো। কিছুক্ষণ চুপ থাকলো তিহান। ফুচকার প্লেট হাতে ধরে রেখেও খাচ্ছে না তোহা। হতাশ শ্বাস ছাড়লো তিহান। একটা ফুচকা হাতে তুলে তোহার মুখে সামনে ধরে গলা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলল। অভিমানের পাল্লাটা কি বেশি ভারী? একটু খেলে। এতটুকু বলতে এই ফুচকাটা নিজের মুখে পুরে নিল তোহা। কোলের উপর রাখা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা তিহানের দিকে এগিয়ে দিয়ে নিচু কণ্ঠে বলল। এটা খান আপনি। ঘেমে গেছেন, খেলে ভালো লাগবে। ঠোঁট প্রসারিত করে হাসলো তিহান। এখন শান্তি লাগছে তার। বুকের উপরের ভারী পাথরটা যেন নেমে গেছে এক সেকেন্ডে। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে। এখন প্রায় সন্ধ্যা। মাগরিবের আজান দেয়নি অবশ্য, তবুও আকাশ কালো হয়ে যাওয়ায় চারিদিকে অনেকটা অন্ধকারই নেমে এসেছে। খালামুনির হন্তদন্ত ডাকে ছুটে এসেছে তোহা। সে আসতেই আফিয়া কোনো ভূমিকা না করে সরাসরি তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে অনুরোধের স্বরে বলল। তিহানটা সেই বিকেল থেকে বৃষ্টিতে ভিজছে। আমি এতবার মানা করলাম তবুও ছাদে ছুটলো। জানিসই তো কত একরোখা জেদি স্বভাবের ও। এত ভিজলে অসুখ করবে। তুই একটু যে ডেকে আন না মা, তোর কথা ফেলবে না। খানিকটা লজ্জা পেল তোহা। হাতের ছাতাটা খুলে বলল। যাচ্ছি খালামণি। অবিরাম পানি পড়ার রিনিঝিনি শব্দ। ছাদের মেঝেতে যেন অবিশ্রাম জলনৃত্য চলছে। স্নিগ্ধ স্নিগ্ধ ঘ্রাণ প্রকৃতি জুড়ে। আকাশের আবছায়া নীলাভ আলোয় দেখা যাচ্ছে চারিপাশ হিমশীতল ঠান্ডা পরিবেশ। একটা চিরচেনা মেলি ঘ্রাণ নাকে ঠেকতে এতক্ষণ এক দৃষ্টিতে মানিব্যাগের দিকে তাকিয়ে থাকা চোখ জোড়া তুলে তাকালো তিহান। তোহাকে দেখে আবারও নিরুদ্বেগভাবে মানিব্যাগের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। এই প্রথম না, বিগত 1.5 ঘন্টায় 5-10 বার এসে গেছে তোহা। সে ছুঁয়ে দিতে নিলেই হারিয়ে যায়, মিলিয়ে যায় বৃষ্টির পানিতে। তাই এবার আর এই ভুল করলো না তিহান। তোহার উপস্থিতিটাই অনেক তার কাছে। কিন্তু কল্পনায় কি মানুষের শরীরের ঘ্রাণ অনুভব করা যায়? ভ্রু কুচকে চেয়ে আছে তোহা। ছাতাতে তেমন কাজ হচ্ছে না। বৃষ্টির ছাটে সে প্রায় ভিজিয়েই দিচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে শরীরে। তিহানের পরনে জামা নয়, সম্পূর্ণ উন্মুক্ত ও বলিষ্ঠ দেহ তার। বৃষ্টির পানিতে যেন মাদকতা আরও বেড়ে গেছে পুরুষালী দেহের। রেলিংয়ে বসে পা ঝুলিয়ে বসে আছে সে। তোহা একদম এগিয়ে ঠান্ডায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে। তিহান ভাই, আপনাকে খালামণি নিচে যেতে বলেছে, রেলিং থেকে নেমে আসুন। চমকে তাকায় তিহান। ব্যস্ত হাতে মানিব্যাগটা পকেটে ভরে কৌতূহলী কণ্ঠে বলে। তুমি সত্যি এসেছ? কি সব বলছেন? আর এভাবে বসে আছেন কেন? উল্টো পড়ে যাবেন তো। নামুন। হালকা লাফে নেমে আসলো তিহান। তিহান তার সাথে নিচে নামবে ভেবে তোহা যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে হাত ধরে তাকে কাছে টেনে নিল তিহান। শিওরে উঠল তোহা। তাকে আরো অবাক করে দিয়ে হাতের ছাতাটা নামিয়ে বেশ দূরত্বে ছুঁড়ে ফেলল তিহান। মুহূর্তেই ঝমঝম বৃষ্টির আদুরে আলিঙ্গনে কাক ভেজা হয়ে গেল তোহা। আকস্মিক ঘটনায় বোকা বনে গেল তোহা। আমতা আমতা করে বলল। তিহান। সম্বোধনটা সম্পূর্ণ শেষ করার আগেই তার ঠোঁটে এক আঙ্গুল চেপে ধরল তিহান। এলোমেলো অনুভূতি খেলে গেল তোহার মুখ জুড়ে। মুখটা কিঞ্চিত এগিয়ে আনলো তিহান। তোহার ঠোঁটে মৃদু স্লাইড করে বলল। তিহান, এই নামেই ডাকা যায় না? আগে পিছে কোনো কিছু নেই, শুধুই তিহান। তোমার তিহান। তোমার তিহান। কথাটা মস্তিষ্কে পৌঁছাতে চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে এলো তোহার। কেমন যেন লাগছে। অসাড় অসাড় হয়ে আসছে শরীর। মনে হচ্ছে নড়ার গতিটাই হারিয়ে ফেলেছে সে। মুখ নেড়ে কিছু বলার শক্তিটা হঠাৎ হ্রাস পেয়েছে। মাথায় জর্জেটে লাল রঙের ওড়না জড়ানো ছিল তোহার। এখন তা লেপটে আছে আষ্টে পৃষ্ঠে। তীব্র ঘোর লেগে যায় তিহানের। লাল ওড়না একদম বউ বউ লাগছে তোহাকে। মেয়েটা এখন কেন এলো এখানে? না আসলেই তো হতো। অন্তত তার তো নিজেকে সামলানো উচিত। সে কেন এতটা বেপরোয়া হচ্ছে? জোরে একটা শ্বাস ছাড়লো তিহান। তোহার কোমরে হাত রাখতে যেয়ে ও হাতটা গুটিয়ে তোহাকে ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল। সে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল। এটাকে বোধহয় প্রেমের বৃষ্টি বলে, তাই না? তিহান সরে যাওয়া একটু সহজ হয়ে এলো। তোহা নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যে নিজেও রেলিংয়ে দুহাত রেখে তিহানের উল্টো হয়ে দাঁড়ালো। বলল। কি হয়েছে আপনার আজ? তিহান মাথা নিচু করে হাসলো। অযথায় ভেজা চুলগুলো ঝেড়ে বলল। কিছু হয়নি, তুমি রাগ করলে? না। আপনি কি পাগল? তখন মানিব্যাগে ওভাবে কি দেখছিলেন? তিহান আবারও হাসলো। হুট করে তোহার পেছনে দাঁড়িয়ে তার এক হাতের উপর হাত রাখতে দ্বিতীয়বারের মতন শিওরে উঠল তোহা।
তিহান মুচকি হেসে অপর হাতে মানিব্যাগটা পকেট থেকে বের করে তোহার সামনে মেলে ধরতে বজ্রপাতের আলোর ঝলকানিতে স্পষ্ট নিজের 10-11 বছরের একটা ছবি দেখতে পেল তোহা। ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে গেল, তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে যাওয়ার কারণটা খুঁজে পেল না সে, যদিও বৃষ্টির কারণে চোখের পানিটা আড়াল হয়ে গেছে। আচ্ছা, আসলে কি সে এত কিছু পাওয়ার যোগ্য? তিহান তার কাঁধে থুতনি ঠেকালো, ছবিটার দিকে তাকিয়ে বলল, যখন থেকে আমার কাছে মানিব্যাগ থাকা শুরু হয়েছে তখন থেকে এই ছবিটার স্থান এখানে। মাঝে মধ্যে মানিব্যাগটা বদলালেও ছবিটা সঠিক জায়গায় রাখতে কখনোই ভুলিনি আমি। তোহা নির্বাক নিশ্চুপ। ছবিটার উপর পানি পড়ছে, গড়িয়ে যাচ্ছে, আবারও পানি পড়ছে, কিন্তু সেটা একরত্তিও ভিজছে না, কারণ সেটা খুব যত্নে লেমিনেটিং করা। মানিব্যাগের সেই ছবি রাখার নিখুঁত জায়গাটাও ছবিটাকে লেমিনেটিং করে তারপর রেখেছে তিহান। কেউ যদি দেখে ফেলে? এত বছর তুমি দেখতে পাওনি, অন্য কেউ কেমন দেখবে? চুপ করে রইল তোহা। এত সময় ভেজার কারণে গা ছমছম হয়ে আছে তিহানের। তার প্রশস্ত বুক তোহার পিঠের সাথে লেগে আছে বিধায় তোহাও সে উষ্ণতার ছোঁয়া পাচ্ছে শরীর জুড়ে। একটু সময় নেয় তোহা, থেমে থেমে বলে, আপনি এটা এখানে রেখেছেন কেন? তোমার ঠোঁটে তো ঠোঁট ছোঁয়াতে পারি না বৃষ্টিকন্যা, কিন্তু ছবিতে চুমুক খেতে তো কোনো বারণ নেই। তাই যখন এই প্রেম তৃষ্ণাটা মাথা অতিরিক্ত হয়েছে তখন এই ছবিতে ঠোঁট ছুঁয়ে নিজের তৃষ্ণা মেটায়, নিজেকে নিজে বুঝতে যে তুমি আমার, তুমি আমার, তুমি শুধুই আমার। ফ্যানের বাতাসে গা শিরশির করছে তোহার। তার উপর বৃষ্টি হয়েছে বলে পরিবেশও আজ অনেকটাই শীতল। ঘরের জানালাটাও বোকার মতো খুলে রেখেছে বিধায় ঠান্ডা হিমেল হাওয়ায় রুমে থাকাটাই মুশকিল হয়ে উঠেছে। সন্ধ্যায় ছাদ থেকে নেমে শাওয়ার নিয়েছিল, তাই বোধহয় শীত শীত ভাবটাও তার বেশি অনুভব হচ্ছে। গায়ে পাতলা কাঁথা নিয়ে অবিরাম মুচড়ামুচড়ি করছে তোহা। গভীর ঘুমের মাঝে কষ্ট করে উঠে ফ্যান আর জানালাটা বন্ধ করার ইচ্ছেটা থাকলেও তা করার শক্তিটাও তার নেই। হাড়ের মধ্যে একটা নিস্তেজ নিস্তেজ রেশ চলে এসেছে, সারা বছরের ঘুম যেন ভর করেছে চোখে, কিন্তু বাদ সাধছে এই অতি ঠান্ডা ভাবটা। রাত প্রায় গভীর, ঘড়ি দেখা হয়নি, তবুও নিঃসন্দেহে বলা যায় 1টা অথবা 1:30 তো বেজেই গেছে। গায়ের কাঁথাটা ভালো করে ছড়িয়ে তার ভিতর মাথা ঢুকিয়ে ঘুমানোর চেষ্টা করলো তোহা। কাজও হলো, এতে ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না। খানিক বাদে হরিণীর ন্যায় চোখ দুটোতে তন্দ্রাভাব এসে জাপটে ধরতেই দরজার লক ঘোরানোর আওয়াজে বাজেভাবে একটা ব্যাঘাত ঘটে গেল ঘুমের মাঝে। মেজাজ চটে গেল তোহার। চটা মেজাজটা আরও বেশি চড়াও করার জন্যে ঘরের লাইটটাও জ্বলে উঠল। রাগে দুঃখে কান্না পেয়ে গেল তোহার। হালকা করে মাথা বের করে উচ্চস্বরে চিল্লানোর পূর্বেই তুর্যকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে বসল সে। পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়াতে জড়াতে শঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া, তুমি এত রাতে? কিছু হয়েছে? আব্বু ঠিক আছে? বনের ভীত কণ্ঠের মানে বুঝতে পারে তুর্য। মাঝে মাঝে তাদের আব্বু রাতের বেলা অসুস্থ হয়ে যায়, তীব্র বুকে ব্যথা উঠে, আবার কখনো প্রেশার লো হয়ে যায়। তবে আজ তার আব্বু সুস্থ, সে এসেছে অন্য কারণে। বনের দিকে তাকিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে সে বলে, আব্বু ঠিক আছে, শান্ত হ। তবে রিহান ভাই অসুস্থ, 104 ডিগ্রি জ্বর উঠে গেছে ওনার, কোনো মতে জ্বর নামানো যাচ্ছে না। খালামণি কান্নাকাটি করছে, আব্বু আম্মু ওখানে, তোকেও যেতে বলেছে। মাথা ঘুরে যায় তোহার। সম্বিত হারিয়ে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থাকে সে। তুর্য তারা দিয়ে বলে, জলদি উঠ বোন, তোকে ওই ফ্ল্যাটে দিয়ে আমি বাসার তালা দিয়ে ফার্মেসিতে যাব। এত রাতে ফার্মেসিও খোলা থাকবে কিনা সন্দেহ। কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ায় তোহা। মাথায় ওড়না টেনে নিয়ে বলে, চলো। খালু আর তোহার বাবা ড্রয়িং রুমে সোফায় বসে আছে, দুজনের কানে ফোন। হয়তো ডাক্তারদের ফোন করেছে তারা। খুব সন্তর্পণে তাদেরকে পাশ কাটিয়ে তিহানের রুমে ঢুকে তোহা। তিহানের এক পাশে খালামণি আর এক পাশে ওর মা। তোহা কাছে এগিয়ে যেতেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো আফিয়া। তোহাকে তিহানের মাথার পাশে বসার জায়গা করে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, তোর কথা অনেকবার করে বলছিল মা, তুই একটু পাশে বসে থাক, ওর ভালো লাগবে। মায়ের সামনে খানিকটা ইতস্তত নিয়ে তিহানের মাথার কাছটায় বসলো তোহা। আফিয়ার হাত থেকে পানির বাটিটা নিয়ে বলল, কান্না করো না খালামণি, শান্ত হয়ে বসো, আমি পটি দিয়ে দিচ্ছি। বলে তিহানের কপাল থেকে গরম হয়ে যাওয়া রুমালটা সরিয়ে ঠান্ডা পানিতে ভেজালো তোহা। খানিক বাদে তা দুহাতে চিপড়িয়ে আবারও তিহানের কপালে দেওয়ার সময় লক্ষ্য করলো চেহারা পুরো লাল হয়ে গেছে তিহানের। ঠোঁটগুলো মনে হচ্ছে টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে। হালকা গোঙাচ্ছে তিহান। মাকে মাথা নিচু করে কোনো একটা দোয়া পড়তে দেখে আলতো করে তিহানের গালে হাত রাখলো তোহা। জ্বরে শরীর রীতিমতো পুড়ে যাচ্ছে, প্রচণ্ড ঘাবড়ে গেল তোহা। কাঁথার নিচ দিয়ে তিহানের হাত আঁকড়ে ধরে মাথা নামিয়ে ভীত কণ্ঠে ডাকলো, তিহান ভাই। তার এক ডাকে আবছাভাবে চোখ মেলল তিহান। তার ধূসর মণিজোড়াও ফ্যাকাশে হয়ে গেছে। তোহার দিকে তাকিয়ে বিড়বিড় করে এসে বলল, ভালো লাগছে না তিহু, কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আপনি চোখ বন্ধ করে রাখেন, ভালো লাগবে। চোখ বন্ধ করে ফেললো তিহান। তোহা হাতটা ছাড়াতে নিলে চাপা সরে ছেলে মানুষই কণ্ঠে বলল, ধরে রাখ প্লিজ। তোহা আর ছাড়ল না হাতটা।
শক্ত করে ধরে আরেক হাতে ধীরে ধীরে তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, খালামণি আরেকটা কাঁথা বের করে ওনার গায়ে দিয়ে দাও, শীত কম লাগবে কিছুটা। আফিয়া তাই করলো, যদিও দুটো কাঁথা জড়ানো তিহানের গায়ে। তারপরও আরো একটা মোটা কাঁথা এনে তিহানের গায়ে দিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলল। তিহান, এখন একটু ভালো লাগছে বাবা? তিহান শব্দ করলো না, সে ঘুমিয়ে পড়েছে। আফিয়া ডাকলো না আর। তোহার চোখে মায়ের দিকে তাকালো। তিহানের অপর পাশে হাত মুঠোয় নিয়ে এক মনে দোয়া পড়ছে তার মা। চোখ যদিও বন্ধ, তবুও কপালে চিন্তার ভাঁজগুলি বলে দিচ্ছে কতটা টেনশনে আছে সে। খাবার খেয়েছেন উনি? গলা নামিয়ে প্রশ্ন করলো তোহা। তার হাত তখনও অনবরত তিহানের চুলের ভাঁজে বিলি কেটে যাচ্ছে। না রে মা, শতবার বলেও রাজি করাতে পারেনি, কিছুতেই খাবে না। ভাইয়া ফার্মাসিতে গেল কেন? ঘরে প্যারাসিটামল নেই? ওনাকে ঔষধ খাওয়ায়নি? খাইয়েছি, দুটো নাপা ছিল, দুটোই খাইয়েছি। রাতে যদি জ্বর না কমে সেজন্যই তুর্য নতুন আনতে গেল। ও বলে আবেগ ভরা দৃষ্টিতে তিহানের মুখের দিকে তাকায় তোহা। কপালের রুমালটা আবারও ভিজিয়ে পুনরায় কপালে দিতেই তুর্য হন্তদন্তে রুমে প্রবেশ করে। আফিয়ার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলে, 3 মোড় ঘুরে একটা ফার্মেসি খোলা ছিল খালামণি, সেজন্যই আনতে দেরি হলো। জ্বর কমেছে একটু? তোহা তৎক্ষণাৎ গালে গলায় হাত ছোয়ালো। তিহানের জ্বর মেপে বলল, কমেনি ভাইয়া? খাবার খাইয়ে আরেকটা নাপা খাইয়ে দেওয়া দরকার তাইলে। খালি পেটে এত ওষুধ খেলে আবার হিতে বিপরীত হতে পারে। হতাশ শ্বাস ছাড়লো তোহা। খালামণিকে বলল, তুমি ভাত নিয়ে আসো খালামণি, আমি দেখি কিভাবে ওনাকে খাওয়ানো যায়। তার কথাটা শেষ হতে না হতে তিহান জ্বরের মাঝে তেতুস্বরে বলে উঠল, আমি কিছু খাবো না, শুধু শুধু ভাত এনে লাভ নেই। আফিয়া থেমে গেল। কাতর নয়নে তাকাতে তোহা তাকে বিশ্বাস দিয়ে বলল, তুমি নিয়ে আসো না খালামণি। তিহু, আমি খাবো না কিন্তু। জ্বরের ঘোরেও ধমকে উঠল তিহান। ভয় পেল না তোহা। বাবার ডাকে তুর্য রুম থেকে বেরিয়ে যেতে হালকা ঝুঁকে তিহানের গালে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, আমি খাইয়ে দিলেও খাবেন না আপনি? ভেবে বলছেন তো? চুপ করে রইল তিহান। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে মুচকি হাসল তোহা। ভাতের শেষ লোকমাটা তিহানের মুখে তুলে দিয়ে স্বস্তিদায়ক খাপ ছাড়ল তোহা। আফিয়া ঠোঁটের কোণে মুচকি হাসি। তোহা নির্বিকার। আতিয়া তখনও যায়নি, তবে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে তার মুখে। তোহা উঠে ভাতের প্লেটটা পাশে রেখে তিহানের মুখে একটা ওষুধ দিয়ে পানি খাইয়ে দিয়ে বলল, এখন শুয়ে থাকেন, জ্বর নেমে যাবে একটু পর, আমি হাতটা ধুয়ে আসি। বলে সে বাইরে যেতে তিহান আতিয়াকে বলল, খালামণি, তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি যে ঘুমিয়ে পড়ো। তিহু আর মা আমার কাছে থাকো, তাতে হবে, চিন্তা করো না। হাত ধুয়ে রুমে ঢুকলো তোহা। তিহান মাঝখানটায় ঘুমিয়ে আছে। পাশে আফিয়া খাটের সাথে হেলান দিয়ে বসা। আতিয়াকে না দেখে বিশেষ অবাক হলো না সে। এসব তিহানের কারসাজি জানে সে। তিহানের ডান পাশে যে বিছানায় পা ভাঁজ করে তুলে বসলো তোহা। আফিয়া চোখ বন্ধ করে রেখেছে, হয়তো ঘুম পাচ্ছে তার। জ্বর দেখার উদ্দেশ্যে হাতের উল্টো পিঠ দিয়ে তিহানের গাল ছুঁয়ে দিতে তিহান চোখ বন্ধ অবস্থাতে বলল, মাথাটা টিপে দে তো তিহু, ব্যথা করছে। সাথে সাথে বিনা বাক্য ব্যয়ে এক হাতে তার মাথা টিপে দিতে লাগলো তোহা। আরেক হাত তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমানোর চেষ্টা করুন, এখন ভালো লাগছে একটু? ক্ষীণ হাসলো তিহান। উত্তর দিল, তুমি কাছে থাকলে আমার কখনো খারাপ লাগেনি জানপড়ি। ছোট্ট নরম কোমল মেলি একটা হাতের অবাধ বিচরণ তিহানের চোখের উপর। আধো আধো জাগরণে চোখ মেললে চোখের উপর হাতের তালুর আবরণটি সর্বপ্রথম নজরে আসলো তিহানের। ঠোঁটের কোণ আপনা আপনি প্রসারিত হয়ে এলো। তার বুকের উপর ভাঁজ করে রাখা হাতটা মোটা কয়েকটা কাঁথার তলদেশ থেকে উদ্ধার করে চোখের উপর থেকে হাতটা সরালো সে। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থেকে ঘাড় বাঁকিয়ে হাতের মালিকের দিকে তাকালো। নিবিড় পর্যবেক্ষণে হাতের মালিক যে ঘুমে বিভোর ব্যাপারটা নিশ্চিত হতেই হাতের নরম তালুতে শুভ্র স্পর্শে ঠোঁট ছোঁয়ালো সে। কাল তো ভয়ই পায়ে দিয়েছিলি বাবা। হঠাৎ মায়ের কণ্ঠে বেশ খানিকটা লজ্জা পেল তিহান। ভেবেছে মা ঘুমিয়েছে, কিন্তু না। আফিয়ার দৃষ্টি যে তার দিকে তাই স্পষ্ট হতে লজ্জার মাত্রাটা বাড়লেও কোনো রকম তাড়াহুড়ো করল না সে। ধীর গতিতে তোহার হাতটা নামিয়ে রেখে একটু কাত হয়ে মায়ের দিকে চেয়ে বলল, কাল রাতে তোমার খুব কষ্ট হয়েছে, তাই না মা? আরে না রে পাগল, আমরা তো তোর কষ্টটা সহ্য হচ্ছিল না। তিহান হাসলো। গায়ের কাঁথাগুলো সরিয়ে মাথার চুলে হাত চালাতে নিলেই আবারও বাদ সাধল তোহার হাত। তার চুলের ভাঁজেও মেয়েটার হাত ডুবিয়ে রেখেছে। একটু অপ্রস্তুত হয়ে পড়লেও এবারও আলতোভাবে হাতটা সরালো তিহান। তোহার ঘুমে ব্যাঘাত ঘটুক সে তা চাচ্ছে না। আফিয়া একটু হেসে বলল, একটু আগে দেখলাম ঘুমাচ্ছে, অথচ গভীর ঘুমের মাঝেও তোর মাথা টিপে যাচ্ছে, তো টিপেই যাচ্ছে। তোমার বেপরোয়া ছেলের বউ বলে কথা, ছেলের একটু বড় তো করতেই হবে। ছেলের বউ আর হলো কই? আচ্ছা, তুই কি বুড়ো হয়ে বিয়ে করবি তিহান? মেয়েটাকে এভাবে ঘোরানো কি তোর ঠিক হচ্ছে? তুমি তো সব জানোই মা, তিহু এখনো কলেজে বেরোয়নি। এই বয়সে মেয়ের আবেগপ্রবণ হয় বেশি। বিয়ের কথা আসলে পড়াশোনা মাথায় উঠবে, ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে।
তাছাড়া আমাদের পরিবারে এত ছোট বয়সে মেয়েদের বিয়ে হয় না। নেশাগত পড়াশোনা কমপ্লিট করে তবে বিয়ে দিয়েছে খালু। তিহু আর একটু বড় হোক, পড়াশোনাটা অন্তত শেষ করুক, তারপর না হয়। তোরা তো বুঝে তোর মনের কথা। তোর কি ওকে এতটাই বাচ্চা মনে হয়? আমি জানি ও বুঝে। নির্লিপ্ত কণ্ঠে বলল তিহান, তারপর আবারও বলল, আমি যতটুকু বুঝতে দেই ও ততটুকুই বুঝে মা, এর থেকে বেশি নয়। আর আমি ঠিক ততটাই প্রকাশ করি যতটা ওর ছোট্ট মস্তিষ্ক নিতে পারবে। আফিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। তার ছেলেটা বোধহয় শ্বাস নেওয়ার আগেও 100 বার চিন্তা করে, সবকিছুর একদম সূক্ষ্মভাবে চিন্তা করে তবেই কোনো সিদ্ধান্ত নেয়। গায়ের কাঁথা সরিয়ে উঠে বসে তিহান। আফিয়া উঠে দাঁড়ায়, ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা করে আনি, ওর হাতেই খাবি। মায়ের কথায় দাঁত বের করে হেসে ফেলল তিহান। এক আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল, ওর হাতের অভ্যাস হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে মা, আমি নিজেই খেতে পারবো। আচ্ছা, খালু কি চলে গেছে রাতে? খালু তোর বাবার সাথে ঘুমাচ্ছে। কোনো ডাক্তারকে ফোন করা আর বাদ দেয়নি কাল। শেষমেশ অত রাতে কাউকেই পায়নি। বলেই আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ায় তিহান। খাটের হালকা শব্দে একটু নড়ে চড়ে যায় তোহা। একটু একটু করে তাকাতেই চোখের সামনে তিহানকে না পেয়ে ভ্রুতে ভাঁজ পড়ে তার। মুখ পাকিয়ে আলমারির সামনে তিহানকে দেখে সঙ্গে সঙ্গে আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে তোহা। দুহাতে চোখ কষলে বলে, আপনি উঠলেন কখন? জ্বর কমেছে? আলমারি থেকে টি শার্ট বের করলো তিহান। অতঃপর আলমারি আটকে দিয়ে টি শার্টটা এনে বিছানার উপর রেখে বলল, কমেছে। তুই ঘুমাচ্ছিস সারা রাত? শরীর খারাপ লাগছে? আবারও চোখ কচলালো তোহা। বড় একটা হাই তুলে অলস ভঙ্গিতে তিহানের বালিশটা মাথার নিচে টেনে নিয়ে বিছানায় ডান কাত হয়ে গায়ে দিয়ে দুহাত জোড়া করে গালের নিচে দিয়ে বলল, আপনি ঘুমোতে দেননি রাতে, এখন ডাকবেন না, আধ ঘন্টা পর আমি নিজেই উঠে যাব। তিহান হাসলো। উবু হয়ে বিছানা ছড়িয়ে পড়ে যাওয়া তোহার ওড়নার আঁচল অংশ বিশেষ তুলে দিয়ে বলল, ঘুমা, কেউ ডাকবে না। তিহানের কণ্ঠটা আবছাভাবে শুনতে পেল তোহা। তবে ঘুমিয়ে তলিয়ে যাওয়ার পরপরই আবারও স্পষ্ট হয়ে এলো তিহানের মুখশ্রী। তার স্বপ্নরাজ্য যে কেবল তিহান এবং তিহানি। তিহান ছাড়া সেখানে দ্বিতীয় কোনো পুরুষের স্থান নেই। আজ আর কলেজে যাওয়া হয়নি, সবে গোসল করে বারান্দায় চুল ঝাড়ছে তোহা। মধ্য দুপুরে সরু চিকন রৌদ্রশ্রী অদ্ভুত আলপনায় বারান্দায় ছড়িয়ে পড়েছে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মাথা কাত করে চুল মুছতে মুছতে উৎসুক দৃষ্টিতে রাস্তার মানুষজনদের দেখে যাচ্ছে সে। চোখে মুখে সৌন্দর্যের বিস্তর ছেলে খেলা। চুলের নিচের অংশের পানিতে কোমরে জামা ভিজে একাকার, তার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত রঙিন শহরের ব্যস্ততা দেখতে গায়ের মসৃণ মেরুন ওড়না কাঁধ গলিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, অথচ তরুণীর কোনো মাথা ব্যথা নেই। এদিকে সদ্য স্নান করা প্রেয়সীর হৃদয় হরণ করা জ্বালাময়ী রূপে চোখ রীতিমতো ঝলসে যাচ্ছে তিহানের। বারান্দায় ল্যাপটপ নিয়ে বসেছিল একটু খোলা বাতাসে কাজ করার উদ্দেশ্যে, কিন্তু এই মেয়ে তা করার অবকাশটুকুও দিচ্ছে না। দিনকে দিন মন মস্তিষ্ক এমনভাবে জেঁকে বসেছে যে অন্য কিছুকে সেখানে ঠাঁই দেওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ল্যাপটপটা অর্ধেক বন্ধ করলো তিহান। গলা উঁচুতে চড়িয়ে ডাকলো, তিহু। তার হঠাৎ গাম্ভীর্য কণ্ঠের ডাকে চমকে উঠল তোহা। শরীরের মৃদু কম্পনে হাতের তোয়ালেটা পড়তে যেও পড়ল না। ঘাড় ফিরিয়ে তাকালো সে। খানিকটা ভীত কণ্ঠে বলল, এভাবে কেন ডাকছেন? কি হয়েছে? কোনো রকম ভূমিকা উপসংহার করল না তিহান। আদেশসূচক গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, ঘরে যান। কেন? তিহান এক পলক তাকালো। ভেজা চুল গড়িয়ে টুপটাপ পানিগুলোকে মুক্তকণা মনে হচ্ছে তার চোখে। আবারও ঘোর লেগে যাচ্ছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে বেহা প্রেমিকের মতো, কিন্তু তা সম্ভব নয়। মনে মনে একটা শ্বাস ফেলল তিহান। পুনরায় ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমি একটা জরুরি কাজ করছি, তুই প্রচন্ড ডিস্টার্ব করছিস। আমি কিছু বলেছি আপনাকে? আমি তো শুধু... তুই যাবি নাকি না? আপনি একটা অসহ্যকর তিহান ভাই। ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে তোয়ালেটা শুকাতে দিল তোহা। গটমট করে রুমে যাওয়ার আগে তিহান দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, তুই অসহ্যকর লোকটার চিন্তায় সারাক্ষণ ধ্যানমগ্ন থাকো। সোমবারে সেই অলস বিকালে হুট করে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নিজের মা বাবা সমেত সরাসরি তোহার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে অনন্ত। বড় মেয়ে শ্বশুর বাড়ির মানুষ দেখে তাদেরকে মুখের উপর নাও বলতে পারছেন না তোহার বাবা আরমান সাহেব। অগত্যা বসার ঘরে বসানো হয়েছে তাদের। নাস্তার ব্যবস্থা করে টুকটাক কথাবার্তা হচ্ছে। চরম অনিচ্ছা সত্ত্বেও মায়ের করা আদেশে গায়ে কালো রঙের শাড়ি জড়িয়ে তৈরি হয়েছে তোহা। জেদের বসে মুখে কোনো প্রসাধনী না মেখে বের হয়ে এসেছে সে। তবে বড়দের সামনে বেয়াদবি করার পারিবারিক শিক্ষা তার নেই, তাই যথেষ্ট বিনয়ের সহিত অনন্তের বাবা মাকে সালাম দিয়ে বাবার পাশে বসল সে। অনন্তর জল করা লোভাতুর দৃষ্টির বিপরীতে লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না তোহা। ড্রয়িং রুম জুড়ে একটা ভ্যাবসা পরিবেশ। অনন্তর মা আগ বাড়িয়ে বলল, দেখুন ভাই, আপনার মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ।
নিশার বিয়ের সময়ই মনে গেঁথে ছিল অনন্তর জন্য। এখন ছেলেরও যখন পছন্দ, তাই আর কোনো সমস্যা দেখছি না, তাই না? বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল আরমান সাহেবের। নিশার বিয়ের সময় তো মহিলার মুখ দিয়ে মধু ঝরত। হঠাৎ ভাবনা এলো, আচ্ছা তার বড় মেয়েটা আদৌ শান্তিতে আছে তো ওই বাড়িতে? বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে যথেষ্ট সাবলীলভাবে উত্তর দিলেন উনি। দেখুন, আমার কাছে আমার মেয়ের মতামতই শিরোধার্য। তাছাড়া আমার ছোট মেয়ে তোহা, এত তাড়াতাড়ি ওর বিয়ের কথা আমি তেমন ভাবছি না। আমরাও তো বলিনি এখনই বিয়ে হচ্ছে, শুধু আংটিটা পরিয়ে রাখি, পরে যখন আপনাদের ইচ্ছে হয় তখন না হয় কাবিন হলো। তাছাড়া আপনাদের আরেক মেয়েও তো আমাদের বাড়িতেই আছে। আরমান সাহেব হাসি মুখে মাথা নাড়ালেন শুধু। এই অপ্রস্তুত পরিস্থিতি কিভাবে সামাল দিবেন ভেবে পাচ্ছেন না তিনি। ওনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে ওনারা সাথে আংটি নিয়ে এসেছেন। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবলেন উনি, কোনো ক্রমেই খারাপ ব্যবহার করা যাবে না। এর প্রভাব তার বড় মেয়ের সংসারে পড়তে পারে। আবার বড় মেয়ের জন্য তার ছোট মেয়ের উপরেও কিছু চাপিয়ে দিতে পারেন না উনি। মাথা এলোমেলো লাগছে, প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে। বারান্দায় মৃদু হাওয়া, চুলগুলো হালকা উঠছে তোহার, সেগুলো কানের পিছে গুজে দিতেই কাছের চুড়িতে রিনঝিন আওয়াজে পরিবেশ সচল হয়ে উঠল। চুড়িগুলো তিহানের দেওয়া, কানের দুলজোড়াও তিহানের দেওয়া, শাড়িটাও তিহানের দেওয়া উপহার। এগুলো পরে অনন্তর সামনে দাঁড়াতেই একটা অজানা অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে তোহাকে। অনন্তর সংস্পর্শে থাকাটাই দম বন্ধকর লাগছে। অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে তোহা। কেন যেন প্রশংসাটাও তেতো ঠেকলো তোহার। নিজেকে একটু গুটিয়ে নিল সে, কোনো রকম উত্তর দিল না। তাকে চুপ থাকতে দেখে কয়েক কদম এগিয়ে এলো অনন্ত। তোহার সারা শরীরে চোখ বুলিয়ে নিজের থুতনিতে হাত রেখে বলল, ইউ আর সাচ এ বিউটি। বলে আচমকায় তোহার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরে হাত চালিয়ে দিল অনন্ত। মুহূর্তে এক বাজে অভিজ্ঞতার ভিতর দিয়ে চলে গেল তোহার কিশোরী মন। ছিটকে সরে যেতে চাইলেও অনন্তর বেষ্টনী থেকে মুক্ত হতে পারল না সে। ঠিক সেই মুহূর্তে তিহানের সেদিনের কথাগুলো মনে পড়তে একটা আলাদা শক্তি চলে এলো তোহার মনে। শক্ত হাতে অনন্তর হাতটা ঝামটা মেরে সরিয়ে দৃঢ় কণ্ঠে সে বলল। গায়ে হাত দিবেন না। অনন্ত হাসলো বিশ্রী সেই হাসি, বলল, তোমার সাথে তো আমারই বিয়ে হবে তোহা, এতে লজ্জার কি আছে? বিয়ে হয়নি এখনো। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে এলো অনন্তর। কটমট করে সে বলল, তার মানে তুমি না করবে? নিজের বড় বোনের সংসারের কথা ভাববে না? আর শুনল না তোহা। এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে এলো। তোহাকে এহেন সাজসজ্জায় দেখে বসার ঘরের এক কোণে বজ্র হতে ন্যায় আহত দৃষ্টিতে চেয়ে রইল তিহান। একবার তার চোখের দিকে তাকালো তোহা। রক্তলাল ভয়ঙ্কর চোখজোড়া দেখে ভয়ে কুকড়ে গেল মন। তন্মধ্যে একটা কথাও বের হলো না তার মুখ থেকে। অনন্তের বাবা মাকে বেশ বুদ্ধিমানের ন্যায় সামাল দিচ্ছে আরমান সাহেব। ঠান্ডা মাথায় তাদেরকে কিছু একটা বুঝতে পরিস্থিতি ঠান্ডা করেছে। তারা চলে যেতে জামা কাপড় না বদলেই আফিয়ার সাথে তাদের ফ্ল্যাটে চলে এসেছে তোহা। তাদের বসার ঘরে বসতেই আফিয়া যে এক গ্লাস পানি এনে দিল তাকে। ঢকঢক করে সেটা গিলে নিতে মেন দরজা দিয়ে তিহানকে ঢুকতে দেখতে পেল সে। থমথমে চেহারা তার। আফিয়া তখন তোহার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে আজ। তোহা পানির গ্লাসটা সামনে টেবিলের উপর রাখতেই তুমুল গতিতে দরজা লাগানোর শব্দ কানে এলো। কাছে টেবিলের উপর গ্লাসটা হালকা একটু কেঁপে উঠল বোধহয়। হতভম্ব দৃষ্টি তিহানের রুমের দরজার দিকে চোখ যায় তোহার। আফিয়া হতাশ শ্বাস ছাড়ে। ছেলের আগের কারণ অজানা নয় তার। তিহানের সাথে কথা বলার জন্য মন উসখুস করছে তোহার। আফিয়া বুঝতে পারে তোহার অস্থিরতা। পানির গ্লাসটা নিয়ে পাশ থেকে উঠে এসে বলে, রান্নাঘরে একটু কাজ আছে মা, তুই বস, আমি আসছি। তোহা মৃদু হেসে মাথা নাড়িয়ে পড়ল। আচ্ছা খালামণি। আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ালো তোহা। ধীর পায়ে তিহানের রুমের দরজা খুলতে একরাশ কালো অন্ধকারে দৃষ্টি ডুবে গেল তার। নক করলো না সে। অন্ধকারে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দেয়াল হাতড়ে মৃদু আলো নীল লাইটটা জ্বালিয়ে দিল। তিহান উল্টো হয়ে ঘুমাচ্ছে, ফর্সা পিঠ উপর দিকে। তবে তোহা জানে সে ঘুমাচ্ছে না। অতির আগে চোখ বন্ধ করে শুয়ে আছে শুধু। সে কাছাকাছি যে পিঠের উপর আলতো করে হাত রেখে আদুরে কণ্ঠে ডাকলো। তিহান ভাই। উত্তর দিল না তিহান। তোহা আবারও ডাকলো, তিহান ভাই আপনি। এখান থেকে যা দিহু, এখনই যা। তোহা পিঠের উপর রাখা হাতটা এগিয়ে তিহানের গালে রাখলো। অপরাধী মিনমিনে কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন তিহান ভাই। শক্ত করে ধরে গাল থেকে তার হাতটা সরিয়ে দিল তিহান। একটু লজ্জা পেল তোহা। তিহান চোখ বন্ধ করা অবস্থাতেই বলল, তোকে ভুল বা ঠিক বোঝার অধিকার আমার নেই। অযথা কারো উপর অধিকার আমি ফলাই না। যা প্লিজ, এখান থেকে যা দিহু, এখনই যা। তোকে ভুল বা ঠিক বোঝার অধিকার আমার নেই দিহু। অযথা কারো উপর অধিকার আমি ফলাই না। যা প্লিজ। গলা ভিজে এলো তোহার। সিক্ত কণ্ঠে সে বলল, তিহান ভাই আমি কি করতাম বলেন? আমি কি তোকে কিছু বলেছি? অযথা মাথা কামাচ্ছিস কেন? আমি এত ইম্পর্ট্যান্ট কেউ নই, তোরা তো ভাবতে হবে না। শান্তিতে থাক, আমাকে শান্তিতে থাকতে দে। উত্তরে দমে গেল না তোহা।
তিহানের রাগের বশে বলা কথাগুলো কোনো রকমে হজম করে নিল। উপরন্তু শক্ত করে তিহানের বাহু আঁকড়ে ধরে বলল। আপনি এত রাগ কেন করছেন? বিয়েতে তো আমি হ্যাঁ বলিনি। চোখ মেলে তাকালো তিহান। এতক্ষণে চাপা রাগটা হঠাৎই নগ্নভাবে প্রকাশ হয়ে গেল। তোহাকে একটানে বিছানার উপর ফেলে তার উপর চড়াও হলো সে। তোহা মূর্তির ন্যায় চেয়ে আছে। আকস্মিক ঘটনাটা মেনে নিতে পারেনি তার কিশোরী মন। বুকে হালকা ধাক্কার আভাস পেতে হিতাহিত জ্ঞানশূন্য তিহান বিছানায় হাত দুটো চেপে ধরল। তোহার রাগে কটমটে কণ্ঠে বলল। আমার অনুভূতির একরত্তি মূল্য নেই তোমার কাছে? আমার দেয় ভালোবাসার জিনিসগুলো পড়ে তুমি অন্যের সামনে নিজেকে প্রদর্শন করছো, তারপর এমন একটা ছেলের সামনে যেখানে তোমাকে বিন্দুমাত্র সম্মান করে না, যার চোখে শুধুমাত্র তোমার জন্য কামনে আছে। তোমাকে সেদিন বলেছিলাম আমি, নিজের গুরুত্বটা বোঝো। তুমি অনেক বড় কিছু, অন্তত আমার কাছে। তোমার কি মনে হয় বারান্দা থেকে আসার পর তোমার চেহারার অবস্থা দেখে কিছু আজ করতে পারিনি আমি? এতটা অধম না আমি। ও যে আজও তোমার সাথে আপত্তিকর কিছু করেছে তা বুঝতে 1 সেকেন্ডও লাগেনি আমার। তুমি কি পারতে না খালুকে তখনই বলে দিতে? তখনই মুখের উপর তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিতে? বলতে পারতে না? বলো। কিন্তু তুমি কি করলে? তুমি চুপ ছিলে। আমি তখন এইসব বলে আমার বোনের সংসারে কি হতো আপনি বুঝতে পারছেন? মাত্র বিয়ে হয়েছে ওর। অনন্তর বাবা মা আদৌ তাকে শান্তিতে সংসার করতে দিত? কেন চুপ ছিলে? কেন চুপ ছিলে? আমি শুধু তোমারটা জানি, আর কার কি হলো সেটা আমার দেখার বিষয় না। গট ইট? সজোরে চিল্লিয়ে কথাটা বলেই হাতের উপর চাপ দিল তিহান। ফলস্বরূপ কয়েকটা চুড়ি ভেঙে তার হাতে পাল্টা আঘাত করলো। বেরিয়ে এলো রক্ত। তোহার হাত অক্ষত। চুরি ভাঙার মটমট শব্দ হতেই তোহাকে ছেড়ে দিল তিহান। জোরে শ্বাস ছেড়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে পড়ল। যাও, যাও এখান থেকে, আর আসবে না আমার সামনে। উঠে গেল তোহা। শাড়ির আঁচল সামলে বিছানা থেকে নেমে এক দৌড়ে বেরিয়ে গেল। সাথে করে নিয়ে গেল এক সমুদ্র অভিমানের পাহাড়। সে বেরিয়ে যেতে চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসলো তিহান। চুরির টুকরোগুলো পড়ে আছে মাঝখানটায়। সেগুলো হাতে নিয়ে মুচড়ে মুচড়ে আরো কয়েক টুকরো করলো তিহান। ঠোঁট কাঁপছে তার, চোখ জ্বালা করছে, নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে হঠাৎ করেই। সেদিন রাতটা কোনো রকমে পার হলো তোহার। অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করলো সে। মস্তিষ্কে জট বাঁধানো হাজারো চিন্তায় রীতিমতো মাথা ভনভন করতে শুরু হলো এক পর্যায়ে। তবুও সে নিজেকে কোনো রকমে সামলে নিয়েছিল। তবে পরের দিন সকালে মাথাটা আবারও লণ্ডভণ্ড হয়ে গেল তার। তাকে কলেজে নেওয়ার জন্য তিহান আসেনি। এতটুকু হলেও ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড অস্থির লাগাটা তখনই শুরু হলো যখন সারাদিনেও তিহানের দেখা মিলল না। নিজের বাসায় না তাদের বাসায়। লজ্জায় মুখ ফুটে খালামণির কাছে তিহানের খোঁজও নিতে পারল না তোহা। রাতের প্রায় 2টো পর্যন্ত বারান্দায় অপেক্ষা করেছে। সদর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে, কিন্তু না, তিহান ফেরেনি। তিহান নেই, তার আশেপাশে কোথাও নেই। আধা ভাঙা মন নিয়ে শুয়ে আছে বিছানায় তোহা। ঘরের বাতি নিভানো, জানালার ভারী পর্দা টেনে দেওয়া। ফলস্বরূপ দুপুরের সময় হওয়া সত্ত্বেও ঘরের আলোয় ছিটে ফোটাও নেই। বালিশে মুখ গুজে সশব্দে ফোপাচ্ছে তোহা। সেদিন তিহানের ঘর থেকে বের হওয়ার পূর্বে তিহান কাটকাট কণ্ঠে স্পষ্ট ভাষায় তাকে বলে দিয়েছিল, অনন্তের ব্যাপারটা আমার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখবা না। যা করার নিজে করতে পারলে করবা, নয়তো না। কিন্তু এটা ভাববা না যে আমি খালুকে যেয়ে বলবো বা এরকম কিছু। এতটুকু শোনার পর আর শোনেনি তোহা। ছুটে বেরিয়ে এসেছিল। পুরো একটা দিন কেটে গেল, অথচ তিহান সত্যি তার সাথে কোনো কথা তো দূর, সে তো চলেই গিয়েছে কোথায় যেন। এত রাগ কেন? তার দিকটা একটু বোঝার চেষ্টা করলো না তিহান। তার পরিস্থিতি, তার মনের কষ্টটা বুঝলো না। আবারও হু হু করে উঠল তোহা। ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে রীতিমতো। দুপুরে খাওয়া শেষে ধীর পায়ে বাবার রুমের দিকে দরজায় টোকা দিল তোহা। মা এখন রুমে নেই, সে রান্নাঘরে। আরেকবার টোকা দিতে ভিতর থেকে আরমান সাহেব গম্ভীর কণ্ঠের অনুমতি পেয়ে মাথায় ওড়না টেনে নিয়ে জোরে একটা শ্বাস ছাড়ল তোহা। খাবার টেবিলে আরমান সাহেব বিয়ের ব্যাপারে, তোহার মতামতের ব্যাপারে শুনতে চেয়েছিলেন, তবে তোহা তখন কোনো উত্তর দেয়নি, চুপ করেছিল। গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো তোহা। দরজাটা ভিজিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আরমান সাহেব বিছানায় বসে আছেন। তোহা এগিয়ে যেতে তাকে ইশারায় পাশে বসতে বললেন তিনি। কোনো কারণ ছাড়াই তার ছোট মেয়েটা তাকে ভয় পায়। কখনো সন্তানদের সাথে উচ্চস্বরে ধমকাধমকি করেননি তিনি, আর ছোট মেয়েটাকে তো আরও মাথায় তুলে রেখেছেন। তবুও ছোট মেয়েটা তাকে ভয় পায়। মুখ ফুটে কখনো কিছু বলে না। মেয়ে কিছু বলতে এসেছে, তবে তার আড়ষ্টতা বুঝতে পারল আরমান সাহেব। মুচকি হেসে মেয়ের মাথায় হাত রাখলেন। উনি বললেন, কিছু বলবে? উপর নিচে মাথা নাড়ালো তোহা, তবে মুখ দিয়ে কথা বের হলো না তার। খানিক বাদে আরমান আবারও বললেন, নির্দ্বিধায় বলো, তোমার কি ওনাদের প্রস্তাবটায় মত নেই? আমি তাহলে তাদের মানা করে দিব।
উনি আমার সাথে অসভ্য আচরণ করেছেন আপু, আমার গায়ে হাত দিয়েছেন। মাথা নিচু করে কথাটা বলে এক প্রকার মিইয়ে গেল তোহা। মেয়ের কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আরমান সাহেবের। তার মেয়ের সাথে এমন কিছু হয়েছে কালক্ষণাক করেও আজ করতে পারেননি তিনি। পারলে তখনই মুখের উপরে তাদের বিদায় করে দিতেন। মুখের চোয়াল শক্ত হয়ে এসেছে, তার চোখে ক্ষোভ। তোহার মাথা থেকে হাত সরিয়ে বজ্রকণ্ঠে উনি বললেন, তুমি আমাকে আগে বলনি কেন? একটা ফাঁকা ঢোক গিলল তোহা। বলল, উনি বলেছেন আমি বিয়েতে না করলে আপুর সংসারে ঝামেলা হবে, সেই জন্য। এত বড় সাহস! কোনো কাপুরুষের সাথে নিশার বিয়ে দেইনি আমি যে এই ঠুনকো বিষয়ে তার সংসারে ঝামেলা হবে। বলেই ফোনটা হাতে নিলেন উনি। সৌহার্দ্যকে ফোন করে কড়া শব্দে কিছুক্ষণ কথোপকথন চালিয়ে ফোনটা রাখতে ফুপিয়ে উঠল তোহা। নিজেকে আটকাতে না পেরে উচ্চ শব্দে কান্না করে দিল। আরমান সাহেব ভাবলেন না, মেয়েকে বুকে টেনে নিয়ে সস্নেহে মাথায় হাত বুলাতে লাগলেন। বিকেল পড়ে গিয়েছে। কলিং বেলের শব্দে বুকটা ধক করে উঠল তোহার। নিশা, সৌহার্দ্য, অনন্ত, ওনাদের বাবা মা সবাইকে বাসায় আসতে বলেছেন আরমান সাহেব। তারাই হয়তো এসেছে। বাড়ির উপর দিয়ে কি ঝড় যাবে তা জানে না তোহা। ভয়ে হাত পা কাঁপছে তার। দরজায় কান লাগিয়ে ড্রয়িং রুমের পরিস্থিতি বোঝার চেষ্টা করলো তোহা। কিছু বুঝতে না পেরে বিছানায় এসে বসতে দরজা খুলে প্রবেশ করলো আতিয়া। দরজার সামনে দাঁড়িয়েই বলল, তোমার বাবা যেতে বলেছে তোমাকে, যাও। মায়ের মুখে তুমি সম্বোধনটা ঠিক মানতে পারল না তোহা। টলমলে পায়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো সে। গুটি গুটি পায়ে বাবার সোফার পাশে যেয়ে দাঁড়ালো সে। পরিবেশ থমথমে। অনন্তর মা বলে উঠলেন, আমার ছেলে তোমার সাথে অসভ্য আচরণ করেছে, কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকার তো কথা নয় আন্টি, আমি তো জানতাম না আপনার ছেলে এমন করবে। সাবলীলভাবে উত্তর দিল। মাথায় রাগ চেপে বসেছে তোহার। অনন্ত ড্যামকের ভাব নিয়ে বলল, আপনার মেয়ে মিথ্যে বলছে, আমি এমন কিছু করিনি। মাথায় রক্ত উঠে গেল তোহার। দু কদম এগিয়ে যে আচমকায় সজোরে অনন্তের গালে চর বসিয়ে দিল। হঠাৎই চুপ হয়ে গেল সবাই। অনন্তর গালে হাত, চোখে বিশ্ব। একটা মেয়ের হাতে চরে তীব্র অপমানটা সহজে হজম করতে পারল না সে। খানিক বাদে আরমান সাহেব উঠে দাঁড়ালেন। তোহার হাত টেনে তাকে নিজের পাশে বসিয়ে বললেন, দেখুন, আমার মেয়েকে যথেষ্ট বিশ্বাস করি আমি। আপনারা হয়তো নিজেরাও জানেন না আপনাদের ছেলে কেমন। শুধু শুধু দোষটা দেখে লাভ নেই। আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনারা ছেলের দোষ স্বীকার করছেন। যাই হোক, আপনার মেয়ে চর মেরেছে, সেজন্য আমি দুঃখিত নই। চরটা আপনাদের ছেলেরই প্রাপ্য ছিল। আর সৌহার্দ্য, তুমি যদি এই ঘটনার রেশ ধরে নিশার আমার সংসারে এর প্রভাব পড়বে না বাবা। আমি নিজেই লজ্জিত আমার ভাইয়ের কর্মকাণ্ডে। আপনি দয়া করে এসব বলে আমাকে আর ছোট করবেন না প্লিজ। আরমান সাহেব একটু হাসলেন। দুই ভাই অথচ কত পার্থক্য। তবে মেয়ের বাবা হওয়া সোজা কথা না। কথাটার মর্মার্থ আজ উপলব্ধি করতে পারছেন তিনি। ফোনের ডায়াল লিস্টে শুধুই তিহানের নাম্বার। বারান্দায় বসে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তোহা। তিহান রিসিভ করেনি একবারও। চোখে আবারও পানি এসেছে তোহার। আরও দু চারবার রিং হয়ে ফোন কেটে যাওয়ার পর তপ্ত শ্বাস ছাড়ল সে। লাজ লজ্জা ভুলে আরেকবার ফোন দিলে এবার ফোনটা বন্ধ শোনাচ্ছে। তার মানে তার ফোন করে বিরক্ত হয়ে তিহান ফোন বন্ধ করে দিয়েছে। এতটা রাগ আজ সারাদিনে ফ্ল্যাটে যায়নি তোহা। তিহানের ব্যাপারে কাউকে কিছু বলতেও শুনিনি। এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশের বারান্দার দিকে চেয়ে রইল তোহা। তিহানের অনুপস্থিতি বড্ড পোড়াচ্ছে তাকে, বড্ড বেশিই পোড়াচ্ছে। হঠাৎ ডুকরে কেঁদে উঠল। দু হাঁটুতে মুখ গুজে কান্না জড়ানো কণ্ঠে আর্তনাদ করে বলল, আপনি কোথায়? আমার ভালো লাগছে না, একা একা লাগছে কেমন। ফিরে আসুন না প্লিজ। গোটা শহর জুড়ে ঘোর অন্ধকার নেমে এসেছে। রজনীর গভীরতম প্রহর বিদ্যমান। আশেপাশের কোনো বাড়িতেই আলো জ্বলছে না। রাস্তার হেডলাইটের বাতিগুলি অন্ধকার কাটানোর একমাত্র উৎস। মাঝে মধ্যে দু একটা কুকুরের আগ্রাসী বাকবিতণ্ডতা। তারপর আবারও সব নিশ্চুপ। মধ্যরাতের নিস্তব্ধতা চিরে মৃদু ক্যারক্যার আওয়াজ তুলে আলমারি খুলল তোহা। তার আলমারি জুড়ে তিহানের দেওয়া শাড়ি ঝুলছে। ড্রয়ারের ভিতর ট্রেসে রাখা তিহানের দেওয়া রাশি রাশি কাচের চুড়ি, কানের দুল। এই লোকটা তাকে নিয়ে মার্কেটে গেলেই পাগলামি করে। এসব কিনে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এই ভয়ঙ্কর প্রেমিক পুরুষকে মানা করারও সাধ্য নেই তোহার। ফলস্বরূপ আলমারিতে কোনো জায়গা অবশিষ্ট নেই তার। আর আতিয়া যদি বলে এত কিছু কেন কিনেছ, তবে তিহানের সহজ সরল উত্তর দেয়, তিহু জেদ করেছে তাই কিনে দিয়েছে। এ নিয়ে এই পর্যন্ত মায়ের কম বকা শোনেনি তোহা।
বেশ অনেকক্ষণ যাবৎ একটা একটা করে শাড়ি দেখে সাদা রঙের একটা সুতির শাড়ি হাতে নিল তোহা। সাদার মধ্যে সাদা সুতার কাজ করা স্নিগ্ধ শীতল মনকার একটা শাড়ি। একটু হাসলো তোহা। শাড়িটাই পরম যত্নে হাত বুলিয়ে পাশের ড্রয়ার খুলল। লাল রঙের ব্লাউজের সাথে মিলিয়ে দুমুঠো লাল রেশমি চুড়ি বের করে বিছানার উপর রেখে আলমারিটা খুব আস্তে করে আটকে দিল। এই মধ্যরাতে শাড়ি পরাটা নিছক ছেলে মানুষই হলেও এটাকে এই মুহূর্তে মন ভালো করার ওষুধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে তোহা। বলা বাহুল্য আজও সারাদিন তিহানের খবর পায়নি সে। কুচিগুলো গুজে নিয়ে শাড়ির আঁচলটা আলগা করে গায়ে জড়ালো তোহা। করোসেপ টিফিনের ঝামেলা নেই। চুলগুলো আঁচড়ে নিয়ে খোপা করে মাঝখানে একটা খোপার কাটা ঢুকিয়ে নিল। হাতে মাত্র 2টি চুড়ি পড়েছে। তখনই চিরচেনা একটা গুনগুন করা কণ্ঠ কানে এসে অতি আকাঙ্ক্ষিত কিছুর জানান দিল তাকে। এক পলক থমকালো তোহা। ষষ্ঠ ইন্দ্রিয়র বদলতে ঘটনার অর্থোদ্ধার হতে চমকে উঠল সে। ঠোঁট জুড়ে খেলে গেল অবিস্মরণীয় হাসির ঝলক। ছলছলে কাপা পায়ে বারান্দায় যে পাশের বারান্দায় চোখে পড়তেই একটা কালো সুঠামদেহী অবয়ব দেখা মাত্র চোখ জোড়া পানিতে টলমল করে উঠল তোহার। আর এক মুহূর্ত দেরি করল না। সে উদ্ভ্রান্তের মতো ড্রয়ের হাতে তিহানদের ফ্ল্যাটে চাবি খুঁজে নিয়ে বিনা শব্দে বেরিয়ে পড়ল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল লাল রেশমি চুড়িগুলো। তৃষ্ণার্ত প্রেমিকার প্রণয় পিপাসা দেখে যেন তারাও বিদ্রুপ করে হাসছে। প্রেমিকের অপেক্ষা বুঝি এতটাই পীড়াদায়ক। মৃদুমন্দ হাওয়ায় মন ভাসাতে না পেরে ঘরে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিল তিহান। পেছনে ঘুরতেই তার পাগলপ্রায় প্রাণ প্রেয়সীর হামলে পড়া ধাক্কায় আচমকাই বেসামাল হয়ে পড়ল সে। 2 কদম পিছিয়ে রেলিংয়ের সাথে শরীর ঠেকে যেতে নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করল। 2 হাতে আষ্টে পৃষ্ঠে তার গলা জড়িয়ে ধরেছে তোহা। যেন ছেড়ে দিলে সে আবার পালিয়ে যাবে। পায়ের পাতা সর্বোচ্চ উঁচু করে দাঁড়ানো সত্ত্বেও তোহার মাথা তিহানের গলা অবধি পৌঁছায়নি। বুকের উপরিভাগের সাথে জড়িয়ে আছে। প্রবল কান্নার দমকে গায়ের পাতলা টি শার্ট ভিজে যাচ্ছে তিহানের। গায়ের সাথে লেপ্টে থাকা প্রেয়সীর মেলি উষ্ণতায় বুকের ভেতরে নিদারুণ ঝড়ো হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করে দিয়েছে। কয়েকবার ঢোক গিলল তিহান। নিজের পুরুষালী মনোভাবটাকে সংযত করে আলতো করে তোহার মাথায় হাত রাখলো। ছোট্ট করে বলল, শান্ত হও। তোহা শান্ত হলো না। উপরন্তু গুনে গুনে 2 দিন পর তিহানের কণ্ঠ শুনে কান্নার মাত্রাটা হু হু করে বেড়ে গেল তার। কাঁদতে কাঁদতে সে থেমে থেমে বলল, আপনি আপনি কোথায় ছিলেন? আমি আমি তো মাথায় রাখা হাতটা চুলের ভাঁজে গলিয়ে দিয়ে তাকে থামালো তিহান। নিচু কণ্ঠে বলল, আচ্ছা, এখন তো এসে পড়েছে। ছোট করে একটা অস্থিরতম শ্বাস ছাড়ল তিহান। কান্নারত মেয়েটার কান্না থামাতে না পেরে নিজেকে চরম অধম মনে হচ্ছে। কিছুক্ষণ চুপ থাকলো সে। অতঃপর কোমল মোলায়েম কণ্ঠে আকুতি নিয়ে বলল, আর কেঁদো না, থামো। একটু হাসলো তিহান। তোহার শাড়ি অগোছালো, হাত উঁচিয়ে গলা ধরে রয়েছে বিধায় কোমর পিঠের অনেক অংশই চোখের সামনে দৃশ্যমান। মুহূর্তে দৃষ্টি সরালো তিহান। ধীর কণ্ঠে বলল, এরকম আদরে খোলামেলা অবশ্যই আমার সাথে লেপ্টে থাকলে যে কোনো সময় অনর্থ হয়ে যাবে। তুমি কি চাও আমার দ্বারা কোনো অনর্থ হোক? কথার মানেটা সহজেই বুঝলো তোহা। লজ্জিত ভঙ্গিতে নতজানু হয়ে তিহানকে ছেড়ে দাঁড়ালো সে। শাড়ির আঁচল টেনে সামনে নিতেই তিহান হাত বাড়িয়ে তার খোপার কাঁটাটা খুলে নিল। ঘন কালো চুলগুলো পুরো পিঠ ছড়িয়ে দৃশ্যমান অংশগুলো আবৃত করে নিতে তিহান কাঁটাটা নিজের পকেটে ঢুকিয়ে বলল, খোলাই থাক, বেঁধো না। এক পলক তাকালো তোহা। রক্তলাল হয়ে আছে তার ক্রন্দনরত নয়নজোড়া। চোখে মুখে ভেজা ভাব। মুখের সামনে চুলগুলো কানের পিছে গুজে নিয়ে সে অভিমানী কণ্ঠে বলল, আপনি কোথায় ছিলেন এই 2 দিন? উত্তরে তোহার বাহু ধরে তাকে কাছে টেনে নিল তিহান। হাত দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, অফিসের কাছে ঢাকার বাইরে গিয়েছিলাম, জরুরি কাজ ছিল। আমার ফোন কেন ধরেনি? কতবার ফোন করেছি আপনাকে? বলতে বলতেই গলা ধরে এলো তোহার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো সে। চোখের কোণ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়েই পড়ল। ফোন ধরেনি কারণ আমি তখন প্রচণ্ড রেগেছিলাম তোমার উপর। তুমি তো জানোই রাগলে মাথা ঠিক থাকে না আমার। রাগের বসে আর উল্টাপাল্টা কিছু বলতে চাচ্ছিলাম না তোমাকে, বুঝতে পেরেছ? স্বাভাবিকভাবে উত্তর দিল তিহান। চোখে মুখে অসহায়ত্ব নিয়ে তাকালো তোহা। মাথাটা কাত করে তিহানের বুকে রেখে বলল, আপনি এখনো রেগে আছেন? তিহান দুষ্টু হেসে বলল, এমন রূপময়ী হয়ে এত কাছে এসে এভাবে কান্না করলে রেগে থাকা যায়? অন্তত আমার পক্ষে তো সম্ভব নয়। মুচকি হাসলো তোহা, তবে মুখে কিছু বলল না। চোখ বন্ধ করে ফেলতে তিহান আবারও তার চুলের ভাঁজে হাত ডুবালো। উপর থেকে নিচে আঙ্গুল দিয়ে আছড়ে দিতে দিতে বলল, এই রাত্রে বেলায় শাড়ি পরে আছো যে? এত রাত অভূতে জেগেই পাচ্ছ কেন? আমি দেখলে কি করে? বারান্দা ছিলে? ঘুমাওনি? আমি 2 রাত যাবৎ ঘুমাইনি। তোহার এই ছোট্ট কথাতে মনটা বিষিয়ে গেল তিহানের। চুলে আঁচড়াতে থাকা হাতটা থেমে গেল অজান্তেই। কণ্ঠে অদ্ভুত এক ব্যথা নিয়ে সে বলল, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে? খুব বেশি শান্তি দিচ্ছেন এখন। আপনার এই বুকটায় অনেক শান্তি, জানেন? মনে হয় সারাক্ষণ এখানেই ঘুমিয়ে থাকি। ওটা তোমারই, ওখানটায় মাথা রাখার অধিকার শুধুই তোমার। একটু লজ্জা পেল তোহা। খানিক বাদে উৎফুল্ল কণ্ঠে বলল,
আপনি জানেন অনন্তকে? জানি, সব জানি আমি। এখন আর ওসব বলতে হবে না। মার থেকে সবটাই শুনেছি আমি, আর যথেষ্ট খুশি হয়েছে তোমার উপর। মাথা তুলে তাকালো তোহা। ঠোঁট এলিয়ে হাসতে তিহানও হাসলো। হঠাৎ তোহার হাতের দিকে চোখ পড়তেই তা আঁকড়ে ধরল তিহান। কবজি ধরে তুলে চোখের সামনে এনে সন্ধিয়ান কণ্ঠে বলল, দুটো চুড়ি, শাড়ি পরেছ, অথচ চুড়ি পরনি কেন? আছে তো, আপনাকে দেখে আর চুরি পরায় সময় নষ্ট করিনি, না পরেই চলে এসেছি। ভ্রু বাঁকিয়ে তাকালো তিহান। তোহাকে নিজের থেকে ছাড়িয়ে পাশের মোড়ায় বসিয়ে পড়ল। লাল চুড়ি নেই আর? একটু বসো, তোমার জিনিসগুলো ব্যাগ থেকে বের করা হয়নি, নিয়ে আসি সেগুলো। কথার পিঠে তোহাকে কিছু বলার অবকাশ না দিয়ে রুমে চলে গেল তিহান। হতাশ দৃষ্টিতে সেদিকে তাকালো তোহা। লোকটা না জানি আবার কোন পাগলামি করেছে। তিহান ফিরে এলো হাতে বড় একটা ব্যাগ নিয়ে। আরেকটা মোড়া টেনে মুখোমুখি বসে ব্যাগটা তোহার কোলের উপর রেখে বলল, সেদিন তোমার দুটো চুড়ি চাপ দিয়ে ভেঙে ফেলেছিলাম, বহু খোঁজেও সে সেম ডিজাইনের পাইনি। তবে এখানে নতুন 20টা ডিজাইনের চুড়ি আছে, সুন্দর লেগেছে তাই নিয়ে এসেছি। তোমার পছন্দ না হলে বলো, বদলে আনবো না। আরেকটা শাড়ি আছে, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আপনি কি পাগল নাকি? এত কিছু কোথায় রাখবো আমি? তিহান হেসে ফেলল, বলল, সেটা তোমার ব্যাপার। আচ্ছা দেখি দাও তো, এখানে লাল চুড়ি ছিল, তোমার হাতে একটু খালি খালি লাগছে। বলেই তোহার হাত থেকে ব্যাগটা টেনে নিল তিহান। অনেকক্ষণ হাতড়ে হাতড়ে পর্যবেক্ষণ করে অবশেষে লাল চুরির প্যাকেটটা হাতে এলো তার। ব্যাগটা নামিয়ে রেখে চুরির কাগজটা খুলল সে। তোহার হাতের জন্য নিজের হাতটা মেলে ধরতেই আলতো করে তার হাতের উপর হাত রাখলো তোহা। তিহান যত্ন করে খুব সাবধানে তার হাতে চুরিগুলো পরিয়ে দিল। হালকা ঝাঁকিয়ে নিতেই রিনঝিন শব্দ তরঙ্গে মুখে প্রশস্ত হাসি ফুটে উঠল তিহানের। তো আপনার গালে কি হয়েছে? সেভ করতে যেয়ে কেটে গেছে। তোহার অপর হাতে পরানো চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল তিহান। তোহা ঝুঁকে গেল অনেকটা। কাটা জায়গাটায় বৃদ্ধা আঙ্গুলি বুলিয়ে নিজে আর্তনাদ করে বলল, ইস, কতখানি কেটেছে। বলে আরেকটু সামনে ঝুঁকতে তিহান তার গালে হাত রেখে আটকে দিয়ে খানিকটা আহাজারি করে ধরা গলায় বলল, আর কাছে এসো না প্রেম নন্দিনী, তোমার এই মেয়েলি গ্রানটাই কবে যেন আমি উন্মাদ হয়েছে। কথাটা শোনা মাত্রই যার পণ্যায় তুমুল লজ্জা ঘিরে তুলল তোহাকে। এক প্রকার ছিটকে সরে অন্যদিকে তাকিয়ে বসল সে। চোখে মুখে কেমন অসচ্ছলতা। তিহানের দিকে তাকানোর সাহস নেই। তিহান মাথা ঝুঁকিয়ে হাসল। তার লজ্জা বুধ হওয়া প্রাণভোমরাটা চেহারার দিকে তাকালে মনটা ক্ষণে ক্ষণে ভালো লাগার উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। হুট করে তোহার দুগালে দুহাত রাখল তিহান। নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রাখলো। ভরকে গেল তোহা। তাকে আরো একটু জ্বালানোর জন্য তিহান খালি গলায় মৃদুস্বরে গাইল, ভোরের আলো ফুটতে আরো ঘণ্টাখানেকের মতো বাকি। আকাশটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তারাগুলোকে মনে হচ্ছে একটা একটা মুক্তকণা, বিশাল আকাশে ছড়িয়ে ছিটিয়ে বিছানো মুক্তের টুকরো। এখনই বোধহয় একটা দুটো খসে পড়বে গায়ের উপর। গান শেষ হওয়া মাত্রই তিহানের কাঁধে মাথা এলিয়ে দিয়েছে তোহা। তিহান বারণ করেনি, সরিয়েও দেয়নি, বরং নিজের মোড়া ঘুরিয়ে পাশাপাশি বসে তোহাকে আরাম করে মাথা রাখার ব্যবস্থা করে দিয়েছে। তোহার হাত দুটো তার হাতের মুঠোয় বন্দি। নরম ছোট্ট হাত দুটো অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে তিহান। তোহার চোখ বন্ধ। তিহান অনেকক্ষণ যাবতই তার চোখে মুখে তন্দ্রা ভাব লক্ষ্য করছে, কিন্তু নিজের কাছ থেকে সরাতেও ইচ্ছে করছে না মেয়েটাকে। শেষমেশ নিজের ইচ্ছার বিরুদ্ধে যে সে বলল, ঘুম পাচ্ছে, ঘরে যাবা না? রাত শেষ হতে চললাম। তোহার সারা শব্দ পাওয়া গেল না। ভ্রু কুচকাল তিহান। মেয়েটা কি ঘুমিয়ে গেল? তবে তোহার হাত দুটো ছেড়ে মুখের উপর আসা চুলগুলোকে কানের পিছে গুজে দিল সে। হালকা গলায় ডাকলো, দেহু। ঘুমের মাঝে দুবার ঠোঁট কামড়ালো তোহা। অতঃপর তিহানের সাথে আরো একটু ঘনিষ্ঠ হয়ে তাকে জড়িয়ে ধরে আবারও ঘুমে বিভোর হয়ে গেল। কপালে চিন্তার ছাপ সহই মৃদু হাসলো তিহান। তবুও নিজেকে প্রশ্রয় দিল না। তোহাকে নিয়ে একটু নড়ে চড়ে বসে তোহার ঘুম ভাঙানোর চেষ্টা করে বলল, ওঠো, তোমার ঘরে যাও, তারপর ঘুমিও। একরাশ বিরক্তি নিয়ে পিটপিট করলো তোহা। ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নড়ছেন কেন? ঘুমোতে দেন না। ফুস করে শ্বাস ছাড়লো তিহান। বাসায় কেউ উঠে গেলে সমস্যা হবে। তোহাকে এখন পাঠিয়ে দেওয়াটাই উত্তম। অনেকক্ষণ যাবত এখানে আছে। তোহার হাত দুটো ধরে নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো তিহান। তোহা ঢুলু ঢুলু চোখে তাকাচ্ছে। আচমকায় তাকে পাজা কোলে করে কোলে তুলে নিল তিহান। তখন আর নিজের হুঁশে নেই তোহা। ঘুমে বেহুশ। বুঝতে পারলে এতক্ষণ চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। তোহাকে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিল তিহান। হাত থেকে চুড়িগুলো খুলে ব্যাগের ভিতর রেখে বাইরে যে ফ্ল্যাটের দরজা দুটো খুলে ফিরে এলো। তারপর তোহাকে আবারও কোলে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তোহার রুমের উদ্দেশ্যে।
তোহাকে বিছানার মাঝখানটায় শুইয়ে দিয়েছে তিহান। তারপর আবার যে শাড়ি আর চুরির ব্যাগটা নিয়ে এসেছে। এই ভোরবেলা এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করতে করতে রীতিমতো ঘাম ছুটে গেছে তিহানের। তবুও মেয়েটার ঘুম যে ভাঙেনি, এতেই শান্তি। আশেপাশে নজর ঘোরালো তিহান। বিছানার এলোমেলো চুরিগুলো নিজেই গুছিয়ে দিল। আলমারি খুলে সব যথাস্থানে রেখে ঘরের পর্দা টেনে দিল। কাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ভোর হয়ে গেছে প্রায়। বাম কাত হয়ে ফিরে ঘুমালো তোহা। গায়ের উপর দেওয়া কাঁথাটা ইতিমধ্যেই সরে গেছে। বের হতে যেও আবার ফিরে এলো তিহান। গায়ের কাঁথাটা ঠিক করে দিয়ে তোহার মাথায় হাত বুলিয়ে গলার স্বর নামিয়ে বলল, ঘুমাও নিদ্রা পড়ি, তোমার ঘুমন্ত স্বপ্নগুলো শুধু আমিময় হোক। তিহানের কোলে ছোট্ট মৌরি, বয়স 3 বছর। দু হাতে তিহানের গলা জড়িয়ে রেখেছে। সে হাতে দুটো চকলেট। ভাঙা ভাঙা শব্দে কথা বলতে পারে। তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তিহান। মৌরির হাতে চকলেট দুটো কিনতে দোকানে গিয়েছিল ছুটির দিনে, তাই বাসায় আছে সে। মৌরি তাদের নিচের ফ্ল্যাটটায় থাকে। এই পুরো বাড়ির সবারই বেশ আদুরের বাচ্চাটা, আর তিহানের একটু বেশি আদুরে, কারণ বাচ্চা কাচ্চা একটু বেশি পছন্দ করে তিহান। মৌরির মা তাদের ফ্ল্যাটে আছে, আফিয়ার সাথে কথা বলছে। মৌরিকে সাথে নিয়ে এসেছিল, সেজন্যই তাকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছিল তিহান। দু হাতে দুটো বালতি নিয়ে বেরিয়েছে তোহা। বালতি ভর্তি ধোয়া কাপড়, কপাল, গলায় ঘাম। ছুটির দিনেও বাসার কাজে সাহায্য করার মেয়েটা আসেনি। প্রায় 1 সপ্তাহের কাপড় জমে আছে। আতিয়া ভেবেছে আজ সব ধোয়াবে, কিন্তু না, সকালেই মেয়েটা ফোন করে বলেছে আজ সহ আগামী 1 সপ্তাহ সে আসতে পারবে না। সে গ্রামে যাচ্ছে, ফিরলে তবেই আসবে। মায়ের চেঁচামেচিতে এক পর্যায়ে টিকতে না পেরে নিজে কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকেছিল তোহা। প্রায় 2 ঘন্টা লাগিয়ে কাপড়গুলো ধুয়ে এখন ছাদে যাবে শুকাতে দিতে। ফ্ল্যাটের দরজা আটকে ঘুরে দাঁড়াতেই তিহানকে চোখে পড়ল তার। গটগট পায়ের শব্দ তুলে সিঁড়ি ভেঙে উঠে এসেছে তিহান। মৌরির দিকে তাকে মলিন মুখে মিষ্টি করে হাসলো তোহা। জবাবে মৌরিও হাসলো। কি হচ্ছে তোর? চেহারা এমন বিধ্বস্ত অবস্থা বানিয়ে রেখেছিস কেন? খালামুনির সাথে ঝগড়া হয়েছে? ভ্রুকুচকে বলল তিহান। উত্তরে খেপে গেল তোহা। খেপা কণ্ঠে বলল, তুমি বায়াসটাতে দিল তো কেন তো আপু? মৌরির কথায় ভ্রু উঁচিয়ে তাকালো তোহা। অবাক হওয়া কণ্ঠে বলল, আপনি এই বাচ্চাটাকেও হাত করে ফেলেছেন তিহান ভাই? সরু চোখে তাকালো তিহান। মৌরিকে একটা চকলেটের প্যাকেট খুলে হাতে দিয়ে বলল, আমার কাউকে হাত করা লাগে না, সবই এমনি হাত হয়েছে। বিরক্তিতে চোখ মুখ কুচকালো তোহা। 2 হাতে দুটো বালতি উঠিয়ে নিয়ে তড়িঘড়ি করে বলল, সরুন তো সামনে থেকে, আপনার জন্য আমার কত দেরি হয়ে গেল। সরে দাঁড়ালো তিহান। তোহা এক সিঁড়ি উঠতে মৌরিকে এক হাতে আগলে ধরে অপর হাতে তোহার হাত থেকে একটা বালতি নিয়ে ঠাট্টা সুরে বলল, এতটুকু সরু নিয়ে 2টো বালতি নিয়েছিস? কখন যেন উল্টিয়ে পাল্টিয়ে পড়ে যাস। এবারও ফুঁসে উঠল তোহা। তিহানের হাত থেকে বালতি নেওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন, লাগবে না আপনার সাহায্য করা, আমি একাই পারবো। একটানে তোহার হাত থেকে বালতিটা ছিনিয়ে নিল তিহান। তাকে পাশ কাটিয়ে কয়েক ধাপ উপরে উঠে গিয়ে বলল, বেশি কথা না বলে আয় তো। তোর এই বেশি কথার চাপে কোনোদিন যেন নিজে চাপা পড়ে যাবে। আর কথা বাড়ালো না তোহা। এক হাত দিয়ে মাথায় ওড়না টেনে নিয়ে তিহানের পিছে পিছে উপরে উঠতে লাগলো। সবগুলো কাপড় প্রায় রোদে দেওয়া শেষ। মৌরিকে কোলে নিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছে তিহান। মৌরি কোলে না থাকলে সে নিজেই দিয়ে দিত কাপড়গুলো। তোহার কাপড় দেওয়া শেষ হতে এগিয়ে গেল তিহান। এক হাতে খালি বালতি দুটো তুলে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে মৌরি 2 হাত বাড়িয়ে বলল, তো আপু যাবো? আর চোখে তাকালো তিহান। তোহা তখন ব্যস্ত ওড়না দিয়ে মুখের ঘাম মুছে নিতে বলে নিতে পারবি ওকে? দিন। হাত বাড়িয়ে দিল তোহা। তৎক্ষণাৎ তার কোলে লাফিয়ে এলো মৌরি। তোহা হাসলো। মৌরির মাথায় হাত বুলিয়ে বলল, তিহান ভাই পচা, বুঝলে? তিহান ভাইয়ের কোলে যাবে না। তোমাকে কে বলেছে তো আপু? ভাইয়া তো আমাকে খুব আদর করে, তোমাকে করে না? প্রতিবাদ করে বলল মৌরি। শব্দ করে হেসে ফেলল তিহান। তোহা বোকা বোকা চাহনি দিয়ে চেয়ে আছে। তিহান দুষ্টু কণ্ঠে বলল, কলে আপু ভাইয়া সবাইকে আদল করে, তোমার তো আপু কেন বাঁচাবে? মুখ বিকৃতি করে তাকালো তোহা। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে অসহ্যকর শব্দটা বের করে দ্রুত পায়ে নিচে নেমে গেল। বিকেলের তেজিন রোদ উকি দিচ্ছে সাদা মেঘের ফাঁকফোকর দিয়ে। একটু পরপর যানবাহনের হর্নে শব্দ শোনা যাচ্ছে। বিকেলটা আজকাল বড্ড ব্যস্ত থাকে, কেমন যেন কোলাহলময়। তোহার মতে বিকেলবেলাটা হবে শান্ত নির্মল। অর্ধেক দিনের ব্যস্ততা শেষে মানুষ 1 কাপ চা নিয়ে বারান্দায় বসবে, 2-একটা চুমুক দিয়ে প্রিয় মানুষের সাথে একটু একটু আলাপে মেতে উঠবে। কিন্তু না, সময়টাও আজকাল ভারী হয়ে উঠেছে। মানুষজনের শ্বাস ফেলার অবকাশ নেই। মন মস্তিষ্ক জুড়ে শুধু কাজ কাজ আর কাজ। টিভির রংচঙের স্ক্রিনের দিকে অবসন্ন চোখ দুটোকে কোনো রকমে নিবদ্ধ করে রেখেছে তোহা। মুখ জুড়ে তেতো ভাব। ফ্যানের উষ্ণ বাতাসটাকে বিষণ্ণতার ছোঁয়া।
পাশে আতিয়া বসে আছে, তার দৃষ্টি উৎসুক, গভীর মনোযোগ আর প্রাণবন্ত মন নিয়ে বাংলা নাটক দেখছে সে। ড্রয়িং রুমে তারা ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। তোহার বাবা ঘরে ঘুমাচ্ছে আর তুর্য ঘণ্টাখানেক আগে কি কাজে যেন বেরিয়েছে। সোফায় পা উঠিয়ে বসে হাতের বাটিটা থেকে পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুর মাখা খেতে খেতে মায়ের সাথে টিভি দেখছে তোহা। আর খাবা আম্মু? আতিয়া তাকালো, বিরস মুখে আবারও মুখ ফিরিয়ে বলল, না, তুই লবণ কম দিয়েছিস, ম্যাটম্যাটা স্বাদ, তুই খা। মায়ের কথায় কপাল কুচকালো তোহা। আরেক চামচ মুখে পুরে নিয়ে চিবাতে চিবাতে বলল, তাহলে লবণ দিয়ে আনি আর একটু। হাসলো আতিয়া, বলল, আচ্ছা আন। গা মুচড়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো তোহা। অনেকক্ষণ একধানে বসে থাকার কারণে মনে হচ্ছে হাড্ডিতে জং ধরে গেছে। হাঁটাহাঁটি করা দায়। টলমলে পায়ে রান্নাঘরে গেল সে। 3 চিমটি লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিল। মায়ের হাতে বাটিটা দিয়ে হাত ধুয়ে আবারও ড্রয়িং রুমে যেতে নিতে মেজাজ খারাপ করা কলিং বেল বেজে উঠল। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল তোহা। গেটটা খুলে তিহানকে দেখে বিশেষ একটা অবাক হলো না সে। ভেবেছিল তিহান অথবা আফিয়া এসেছে। তিহানকে ভেতরে ঢোকার জায়গা দেওয়ার জন্য একটু পাশে চেপে যেতে তার বাম হাতটা নিজের হাতের মাঝে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। মিনমিনে কণ্ঠে বলল, হাত ছাড়ুন, আম্মু ড্রয়িং রুমে। তিহান হাত ছাড়ল না, উল্টো জুতো পায়ে একটু ভেতরে ঢুকে গলা উঁচিয়ে ডাকলো, তিহান ভাই। চমকে উঠল তোহা। তড়িঘড়ি করে হাত ছাড়ানোর চেষ্টা করে চাপা স্বরে বলল, এভাবেই যাব নাকি? এর মাঝেই ফিরে তাকালো আতিয়া। তিহানকে দেখে মুখে হাসি টেনে বলল, বল বাবা, কিছু দরকার? খারামণি, তিহুকে একটু আমার সঙ্গে নিয়েছে, এসে আমরা মার্কেটে যাব। মা কিছু জিনিস আনতে বলেছে। ভাবলাম তিহু তো বাসে আছে, ওকে সাথে নিয়েছে, যাব। বলে চমৎকার করে হাসলো তিহান। এই অসহ্য সুন্দর হাসির বিনিময়ে কোনো কিছুতে মানা করা সম্ভব নয়। আতিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম হলো না। মাথা নাড়িয়ে সায় দিয়ে সে বলল, আচ্ছা যা বাবা, সমস্যা নেই। অনুমতি পেতেই মুচকি হাসলো তিহান। তোহার হাত ধরে টেনে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে তোহা হকচকানো কণ্ঠে বলল, জামাটা তো বদলে আসি। এক নজর তাকালো তিহান। তোহাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল, অতঃপর শক্তপোক্ত কণ্ঠে বলল, এভাবে যাবি, জুতোটা পরনে শুধু। মুখ লটকালো তোহা। তিহান তার হাত ছেড়েনি। এক হাত দিয়ে পাশের জুতো রাখার র্যাক থেকে জুতো বের করলো সে। পরে নিয়ে বলল, আপনাকে নিয়ে আর পারি না, চলুন। রাস্তায় আজ তেমন একটা জ্যাম নেই। অবশ্য বিকেল গড়িয়ে গেছে বলেই হয়তো যানবাহনের আনাগোনা কম। ধীর গতিতে ড্রাইভ করছে তিহান। পরনে ব্লু জিন্সের সাথে ধূসর রঙের হাফাতা টি শার্ট, চুলগুলো একটু এলোমেলো, গালের চাপদাড়িগুলো নিখুঁতভাবে শেভ করা হয়েছে। বাম গালের কাটা জায়গাটা এখনো লাল হয়ে আছে। তোহা ঠোঁটে ঠোঁট চেপে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সেদিকে। চেহারায় কোনো আবেগ নেই, অনুভূতি নেই, শুধুই কৌতূহলী প্রেমিকার মতো সুচালো দৃষ্টি। আর চোখে একবার তাকালো তিহান। তিহান তাকিয়েছে বুঝতে পেরেও চোখ সরালো না। তোহা, এভাবে কি দেখছিস, কি হয়েছে? তোহা উত্তর দিল না। জীবন্ত পুতুলের মতো তিহানের দিকে চেয়ে দুবার পলক ঝাপটালো। ভ্রু কুচকালো তিহান। ড্রাইভিংয়ে মনোযোগ স্থাপনের চেষ্টা করে অস্বস্তি ভরা কণ্ঠে বলল, অন্যদিকে তাকা, এভাবে দেখার কি আছে? শুকনো গলায় ছোট্ট করে একটা ঢোক গিলল তোহা। দৃষ্টি না সরিয়ে হুট করে তিহানের দিকে ঝুঁকে তার ঘাড় হাত দিয়ে জড়িয়ে ধরতে তিহান মৃদু ধমক দেওয়ার চেষ্টা করে বলল, তিহু সর, সামনে দেখতে পাচ্ছি না আমি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। তিহানের বাধা নিষেধ শুনে না তোহা। কিছু না ভেবে আচমকা এক অদ্ভুত কাজ করে ফেলে সে। মুখ নামিয়ে চোখ বন্ধ করে আলতো স্পর্শে তিহানের বাম গালের বাদামি তিলটায় ঠোঁট ছুঁয়ে দেয়। প্রচণ্ডভাবে চমকে ওঠে তিহান। তোহা যে এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আচমকা ধাক্কাটা নিতে না পারে হঠাৎই তার পুরুষ মনেও অদ্ভুত লজ্জা খেলে যায়। লজ্জায় অস্থির হয়ে ওঠে, চোখের ধূসর চাহনি কি করে ফেলেছে তা বুঝে আসতে চট করে সরে যায় তোহা। লজ্জিত ভঙ্গিতে নিজেকে একটু গুটিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। চুলে হাত চালিয়ে নিঃশব্দে ঠোঁট চেপে হেসে ফেলে তিহান। পর মুহূর্তে নিজেকে সামলে নিলেও ঠোঁটের কোণের মিটমিটিয়ে হাসিটা আজ আর সরার নয়। তোহার দিকে একবার তাকিয়ে বুঝতে পারে তার সাথে এখন আর কথা বলতে পারবে না মেয়েটা। তুমুল লজ্জা ঘিরে ধরেছে তাকে। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তোহা একবারও তাকায়নি। অনেকক্ষণ বাদে দমবন্ধকর পরিবেশ একটু শিথিল হতে তিহান তোহার মাথায় পড়ে যাওয়া ঘোমটাটা এক হাত দিয়ে টেনে উঠিয়ে দিতে দিতে আস্তে করে বলল, তুমি আমার ক্ষণিকের মোহন চারুপ্রিয়া, তুমি আমার আমরণ প্রেম, তুমি আমার আমরণ প্রেম তৃষ্ণা। তোমার এই একটু আধটু প্রেমের ছোঁয়ায় এই পিপাসা মিটবে না, বরং তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে আরও বহুগুণ। তবুও তুমি কেন এমন করছো বলো তো? এত অবিচার তোমার এই প্রেমিক পুরুষের সইবে না কিন্তু। গমগমে দুপুরবেলা। কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে তোহা। চুলে এখনো ভেজা তোয়ালে পেঁচানো। গুনগুন করতে করতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারান্দায় লাগানো ফুলের টবটার দিকে চেয়ে আছে সে। সাদা সাদা ফুল ফুটেছে গাছটায়। ফুলের আকার খুবই ছোট, তবে দেখতে বেশ লাগে। সুগন্ধ আসে একটু একটু। এই নাম না জানা ফুলের প্রতিও একটা অদ্ভুত মায়া কাজ করে তোহার। ফুল বস্তুটাই এমন মন কাড়া, নজর কাড়া, হৃদয় কাড়া।
বেশ অনেকক্ষণ যাবৎ বাসায় গোলাপজাম বানানোর অদম্য চেষ্টায় অব্যাহত আছে আতিয়া। রান্নাঘরের অবস্থা দেখার মতো, আর আতিয়ার অবস্থা আরও বেশি গোলমেলে। বাসায় মিষ্টি বানানোর ভুট্টা অবশ্য এমনি এমনি চাপেনি তার মাথায়। এর পেছনে আরমান সাহেবের কৃতিত্বই বেশি। দুদিন আগে মোড়ের দোকানের মিষ্টি নিয়ে অতি প্রশংসায় মেতে উঠেছিলেন উনি। এক পর্যায়ে এক কথা দু কথা হতে হতে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে ফেলেছিলেন তার স্ত্রীর পক্ষে নাকি এমন মিষ্টি বানানো অসম্ভব ব্যাপার। ঠিক তখনই এই মিষ্টি বানানোর ভুতটা মাথায় ঢুকেছে আতিয়ার। আর ফলস্বরূপ আজ দুপুরে রান্না শেষেই নিজেকে স্বামীকে ভুল প্রমাণ করার খেলায় নেমেছে সে। তবে বিপত্তি বাড়ছে বারংবার। কিছুতেই মিষ্টির মণ্ডটাকে বানাতে সক্ষম হচ্ছে না সে। হয়তো কখনো পানি বেশি পড়ে পাতলা হয়ে যাচ্ছে, আবার কখনো বেশি ময়দা পড়ে ঘন হয়ে যাচ্ছে, যার পরে মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে এলো আতিয়ার। গলা বাড়িয়ে হাঁক ছাড়ল সে। তোহা, এদিকে আয় শিগগির। মায়ের ডাকে হতাশাপূর্ণ শ্বাস ছাড়ল তোহা। গোসলের আগে দেখে গিয়েছিল মা মিষ্টি বানানোর চেষ্টা করছে। চুলে তোয়ালেটা খুলে রান্নাঘরের দিকে গেল সে, উকি দিয়ে বলল, তুমি পারছো না তাই তো? খালামণিকে ডাকতে হবে। গরম চোখে তাকায় আতিয়া। উত্তপ্ত মেজাজে ফুঁসে উঠে বলে, তিহানকে কখনো দেখেছিস আপার সাথে বেয়াদবি করতে, মুখে মুখে তর্ক করতে? ওর থেকে কিছু শিখতে পারিস না? দিন দিন তো চরম বেয়াদব হচ্ছিস, খালি মায়ের মুখের উপর কথা বলা। যা, আপাকে ডেকে নিয়ে আয়। মায়ের তিক্ত কথায় মনটা হঠাৎই খারাপ হয়ে গেল তোহার। যদিও সে জানে মা এগুলো রাগের বশেই বলেছে, তবুও তার মনটা এত খারাপ হলোই। মুখ ভার করে আফিয়াকে ডাকতে গেল সে। গেট খুলল তার খালু, অর্থাৎ তিহানের বাবা আমজাদ সাহেব। খালুকে দেখে একটু হাসার চেষ্টা করলো তোহা। মিষ্টি করে বলল, খালামণি কোথায় খালু? আম্মু ডাকছিল একটু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।